আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে তোমাদের হিস্ট্রি পোর্শনে একদম শেষ দিকে বুদ্ধিস্ট সেক্টের ওপর কিছু প্রশ্ন থাকে, মানে শর্ট নোট যেগুলো থাকে 40 নম্বরের লিখতে হয়, তার মধ্যে মোটামুটিভাবে দেখবে প্রতি বছর একটা করে শর্ট নোট থাকে যেটা হচ্ছে বিভিন্ন বুদ্ধিস্ট সেক্টের ওপরে। তো এই জায়গাটা আমি কিছুটা দেখিয়ে দেব। তো এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে ভালো হয়, মানে এই জায়গাটা অনেকেই আগে বলেছে যে বুঝতে অসুবিধা হয়, এবং এর আগে কখনোই এই সেক্টগুলো আলাদা করে পড়ানো হয়নি, এটাই ফার্স্ট টাইম মোটামুটি ঠিকঠাকভাবে দেখানো হচ্ছে। তো ওভারঅল আমি খুব অল্প বলবো, মানে মেন বিষয়টা তার মধ্যে থেকে তোমাদের কোশ্চেন আনসার লেখার জন্য যেটুকু প্রয়োজন বা আনসারগুলো লিখতে সুবিধা হয় সেই জিনিসগুলো আমি ভালোভাবে বলবো। একটুখানি দাঁড়াও। এই জায়গাটা খুব বেশি মাথায় চাপ নেওয়ার প্রয়োজন নেই। তোমরা টার্গেট রাখবে যে 10 নম্বরের যে আনসারগুলো হচ্ছে সেগুলোকে যাতে ভালোভাবে তৈরি করা যায়। তো প্রথমত বিষয়বস্তুটা কি না, বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন শাখা, তো যে কোনো ধর্মের ক্ষেত্রেই যে বিভিন্ন শাখা বিভাজন দেখা দেয়, তো বৌদ্ধ ধর্মের যে শাখা বিভাজন সেটার বিষয়বস্তু হলো এটা। তো প্রথমে বুদ্ধ যে ধর্মপ্রচার করেছিলেন সেটি আমরা তো বলি ধরো বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম বলছি, কিন্তু বৌদ্ধ ধর্ম তো আমরা পালি সাহিত্যে পাই না। তো বৌদ্ধ ধর্ম বলতে পালিতে কি বলা হয় কেউ বলতে পারবে? কারোর মনে আসছে না? প্রত্যেকে কিন্তু শুনেছো শব্দটা। বুদ্ধ শাসন বলা হয় না? 23-এর ব্যাচের যারা আছো পালি পোর্শনের নোটে প্রায়শই তো আসে বুদ্ধ শাসন কথাটা, বা টেক্সটগুলোর মধ্যে আরেকটি শব্দ প্রয়োগ হয়, সেটা হচ্ছে সদ্ধর্ম কথাটা হয় না? হ্যাঁ, আমি সদ্ধর্মই বলতে চাচ্ছি। তো বুদ্ধ শাসন এবং সদ্ধর্ম, এটা পালিতে, এবার বাংলা হলে সদ্ধর্ম হবে এবং বুদ্ধ শাসন এখানে তালব্য হবে। এই দুটোই রিপ্রেজেন্ট করছে বৌদ্ধ ধর্ম। যখন বলা হচ্ছে যে অশোক বুদ্ধ শাসনের উন্নতি করেছিলেন, মানে বৌদ্ধ ধর্মের উন্নতি করেছিলেন। তো বৌদ্ধ ধর্ম যে ছিল সেটা বুদ্ধের উপদেশ এবং সেটার সংকলন হচ্ছে ধর্ম বিনয়, যেটা প্রথম সংগীতে সংকলন করা হলো। এবার এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে বলা যেতে পারে আমরা ধম্ম বিনয়। আমি পালি শব্দগুলোই লিখছি এখানে। এবার এই যে হলো ওই ধর্ম বিনয়ের মধ্যে ধর্ম বলতে কি সংকলন হয়েছিল প্রথম সঙ্গীতে, বা প্রথম সঙ্গীতে কি কি সংকলন হয়েছিল পার্টিকুলার বলা হয়েছে? সুপ্ত বিনয়ের মধ্যে মানে অ্যাজ প্রেজেন্ট ডে আমরা যে টেক্সটগুলো দেখি তার মধ্যে কি কি, এটা চুল্লবর্গের যে পঞ্চশতী স্কন্ধকে মেনশন আছে, তোমরা নোটে পড়েছো। বিনয় মানে না, বিনয় বলতে কোন টেক্সট? আধুনিক কালে যে আমরা ত্রিপিটক দেখি, ত্রিপিটক যে প্রকাশিত গ্রন্থ, তার মধ্যে কোন অংশ
উল্লেখ আছে যে বিনয় বলতে এইটা সংকলন হয়েছিল। আচ্ছা আমি বলে দিই, উভত বিভঙ্গ বলা নেই, শব্দটা শুনেছো তোমরা? হ্যাঁ, ভিক্ষু বিভঙ্গ আর ভিক্ষুণী বিভঙ্গ দুটোকেই উভত বিভঙ্গ বলছে। হ্যাঁ, উভত বিভঙ্গই প্রথম সঙ্গীতিতে শুরু হয়ে সংকলন হয়েছিল। আর ধম্ম বলতে পঞ্চনিকায় এই শব্দটি উল্লেখ আছে। যাই হোক, এবারে এই হলো সংকলন, কিন্তু এখানে চূল্যবর্গের অভিধর্ম পিটকের কোনো উল্লেখ নেই। এই হচ্ছে প্রথম সঙ্গীতি। এবারে দ্বিতীয় সঙ্গীতি যখন এলো, দ্বিতীয় সঙ্গীতিতে কি হলো না, ওই বজ্জীপুত্র ভিক্ষুরা তারা বিনয়ের কিছু নিয়মকে উল্লঙ্ঘন করলো, যে যেটা নিয়ম আছে সেটা তারা অস্বীকার করে নিজেদের মতন করতে থাকলো। তো তখন দ্বিতীয় সঙ্গীতিতে যে বিচার হলো এবং সেখান থেকে বলা হলো যে বজ্জীপুত্র ভিক্ষু তারা বিনয়ের নিয়ম বহির্ভূত কাজ করছেন এবং তাদের বহিষ্কার করা হলো সংঘ থেকে। তো যারা প্রাচীন যে পন্থায় বিশ্বাসী ছিলেন, মানে যারা স্থবির বা পালি থেরো মানে প্রাচীন অভিজ্ঞ ভিক্ষুদের শিক্ষায় যারা বিশ্বাসী ছিলেন, তারা হলেন থেরোবাদী বা থেরোবাদ পালন করতে শুরু করলেন। আর যারা বহিষ্কৃত যে ভিক্ষুরা ছিল তারা যে সমবেতভাবে যে শাখা তৈরি করলো তাদের নাম হলো মহাসঙ্ঘী। এই প্রথম গিয়ে বৌদ্ধ ধর্মের শাখা বিভাজন হলো। তো প্রাচীন যে বৌদ্ধ ধর্ম, সদ্ধর্ম বা বুদ্ধ শাসন বলা হচ্ছে, তার একটা শাখা হলো থেরোবাদ আর একটা শাখা হলো মহাসঙ্ঘী। এবারে একটা বিষয় তোমরা পড়েছো যে থেরোবাদ আবার পরে বিবর্তিত হলো এবং মহাসঙ্ঘিক আবার বিবর্তিত। এর মধ্যে থেরোবাদের কতগুলো শাখা হয়েছিল কারোর মনে আছে নাম্বারটা? 11টা। আচ্ছা, থেরোবাদ থেরোবাদের 7টা তো, আর এ থেকে 11টা। উল্টো বলছো তুমি, লিখেওছো এইটা। থেরোবাদের 11টা, মহাসঙ্ঘিকের হচ্ছে 7টা। তাহলে এই 7 আর 11 মিলে হচ্ছে 18টা। অশোকের সময়তে গিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে 18টা সম্প্রদায় তৈরি হয়েছে বৌদ্ধ ধর্মে এবং তাদের নানা মুনির নানা মত। এখন এই যে শাখা বিভাজন, এইগুলোর ওপরেই শর্ট কোশ্চেনগুলো থাকে। এবার এগুলোর একটুখানি ফান্ডামেন্টালস কিছু বলে দেয়া হবে। তার মধ্যে কিছু বিষয়, এগুলো আসলে আমাদের নিজেদেরও খুব একটা ভালো পড়া নেই, তো যতটুকু আমি পড়েছি বা বুঝেছি সেটুকু রিপ্রেজেন্ট করছি। তো এই যে শাখা বিভাজন হচ্ছে, দুটো শাখা বিভাজন কিভাবে হয়, কিছু ফান্ডামেন্টালসের উপর ভিত্তি করে। তো সেই যে ফান্ডামেন্টালগুলো যে বিচার করা হবে, কিভাবে বিচার করা হবে, ধরো যদি হিন্দু ধর্মের ক্ষেত্রেই বলে শাক্ত এবং বৈষ্ণব, তো তাদের তো ডিফারেন্ট রিচুয়ালস আছে, তাদের ডিফারেন্ট শাস্ত্র আছে, তো তার ভিত্তিতে দুটোকে পৃথক বলে মনে করা হচ্ছে। এখন এই যে 18 প্রকার সম্প্রদায়, তাদের সবার কিন্তু অ্যাট প্রেজেন্ট ডে সমস্ত শাখা কিন্তু আর নেই, অনেক শাখা বিলুপ্ত হয়ে গেছে বা অনেক শাখা অন্য শাখার সঙ্গে মানে মার্চ করে গেছে। তো যার জন্য ওই যে শাখাগুলো ছিল সেগুলোর অ্যাকিউরেটভাবে বলা যায় না যে কোনটার কি মতবাদ ছিল এবং কেন তারা আলাদা হয়েছিল। তো এগুলোর জন্য মূলত যে সোর্সগুলো থেকে জানা যায়, কয়েকটা নাম লিখে রাখতে পারো। এক তো হচ্ছে যেটা আমাদের পালিতে দীপবংশ এবং মহাবংশ, এগুলো লিখতে থাকবে, দয়ে ব লিখলে ভালো হয়। দীপবংশ এবং মহাবংশ, এখানে খুব অল্প করে বলা আছে যে শাখা বিভাজনগুলো, কিন্তু থিওরিটিক্যাল জায়গাগুলো খুব একটা বলা নেই, যে কেন এইটা কেন থেরোবাদ হচ্ছে, কেন মহাসঙ্গিক হচ্ছে, বা তার ভিতরে যে গোকুলিক, একব্যবহারিক ইত্যাদি নাম আছে সেগুলো সঙ্গে অতটা বলা নেই।
সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে ভালো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কথাবস্তুতে। কথাবস্তুতে অনেক ডিটেলস আছে যে এই এর যে শাখাগুলো এরা কি মনে করে, ওর শাখাগুলো কি মনে করে, ইত্যাদি। এছাড়া ভব্য বিনীতদেব আর একজনের নাম বসুমিত্র, এরা সব মহাযানের আচার্য মূলত। তো এনাদের লেখা থেকে এই বিভিন্ন শাখাগুলো সম্পর্কে জানা যায়। তো এই ইনফরমেশনটা এটা কেন লিখতে বললাম, কেননা আমার যে নোট দেওয়া আছে সেখানে কিন্তু এইগুলো মেনশন করা নেই। তাহলে যখন একটা নোটে লিখবে যে এই সকল মতবাদ সম্পর্কে, বৌদ্ধ ধর্মের শাখাগুলো সম্পর্কে এই সোর্সগুলো থেকে তথ্য পাওয়া যায়, হলো এই কথাগুলো অ্যাড করা যায়। এখন এনারা যে বলছেন তার মধ্যে দীপবংশ মহাবংশ হচ্ছে শ্রীলঙ্কায় রচিত গ্রন্থ, মোটামুটি 450 খ্রিস্টাব্দের। কথাবস্তুকে তো বলা হয় যে মোটামুটি ওই 200 খ্রিস্টপূর্বাব্দের সময় লেখা হচ্ছে, 218 বা সামথিং খ্রিস্টপূর্বাব্দ, অশোকের সময়। আর ভব্য বিনীতদেব, বসুমিত্র ইত্যাদি এরা মোটামুটি ওই মানে খ্রিস্টীয় প্রথম শতকের পরবর্তী, আরও পরের হয়তো 400-500 এই পর্যন্ত। এক্স্যাক্ট আমার টাইমগুলো এনাদের মনে নেই। তো তাহলে ডিফারেন্ট টাইমের রিভিউ পাওয়া যাচ্ছে। এবং কথাবস্তু, দীপবংশ মহাবংশ হচ্ছে থেরবাদীদের গ্রন্থ, এরা হচ্ছে অন্যান্য সম্প্রদায়ের গ্রন্থ। তাহলে যে সম্প্রদায় সেটাকে একটা প্রাধান্য দেওয়ার প্রবণতা আছে। তো এই জন্য কি দাঁড়াচ্ছে যে শাখাগুলো সম্পর্কে অনেক জায়গাতেই অনেক দ্বিমত আছে। মানে দীপবংশ মহাবংশ কথাবস্তু যেহেতু প্রাচীন গ্রন্থ, তারা যে ক্লাসিফিকেশন করছেন, ভাগগুলো করছেন, তার সঙ্গে পরবর্তীকালে ভব্য বিনীতদেব ইত্যাদি যে শাখা বিভাজন করছেন তার কিছু পার্থক্য আছে। তার কারণ হচ্ছে যে সেই সময়ের কিছু শাখা পরবর্তীকালে বিলুপ্ত হয়ে গেছে, আবার পরবর্তীকালে কিছু নতুন শাখা হয়েছে যেটা আগে প্রাচীনকালে ছিল না। তো এই হলো একটা বেসিক্স। তো যার জন্য একটা মতানৈক্যের জায়গা আছে এখান থেকে। এবার এখান থেকে খুব বেশি ডিটেলসে না গেলে আমি কিছুটা এটা দেখাবো, সেটা হচ্ছে তারপরে গিয়ে আমি নোটগুলো বলে দেবো, এটা নিয়ে চাপ নেবে না। তো প্রথমত হচ্ছে থেরবাদকে যদি আগে দেখানো হয়, সেপারেটলি দেখানো হবে। এইখানকার কি বললে? মানে এই জায়গাটা একটা কথা জিজ্ঞেস করবো, মানে ওখানে সদ্ধর্ম সংগ্রহ বলে একটা মেনশন করা ছিল যে তৃতীয় বৌদ্ধ সংগীত, ওইগুলো কি পালি সাহিত্যে? হ্যাঁ, সদ্ধর্ম সংগ্রহ, মহাবংশ, দীপবংশ এগুলো মোটামুটি হিস্ট্রিমূলক বই। আচ্ছা, ঠিক আছে। এবারে থেরবাদ যে আছে, থেরবাদ থেকে 11টা শাখা তৈরি হয়েছিল। এবার 11টা শাখা কি একবারে হয়েছে? না, মানে এটাকে আমরা একটু যদি রাজনীতির সঙ্গে তুলনা করি, বর্তমানে ভারতবর্ষের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তাদের শাখা বিভাজনের সঙ্গে এটাকে মোটামুটি তুলনা করা যায়। যে প্রথমে ডিভাইড হলো, তারপর আবার ডিভাইড হলো, আবার অনেক সময় আমাদের যে এখন জোটের ব্যাপারটা তৈরি হয়, তো এই ওর সঙ্গে জোট করে দিচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, তো এই রকম। তো শাখা বিভাজন একবারে হয়নি। মানে বলা যায় যে ভারতবর্ষের স্বাধীনতার সময় কংগ্রেস মুখ্য দল ছিল, আর এদিকে মাইনর কিছু দল ছিল স্থানীয়, মানে সর্বভারতীয় অর্থেও সেই অর্থে মনে হয় না খুব একটা দল ছিল। তো পরে অনেক শাখা বিভাজন হয়েছে। তো বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও এই সদ্ধর্ম বা বুদ্ধ শাসন, সেটা থেরবাদ যে মূল শাখা বলা হয়, এবং সেখান থেকে মহাসাঙ্গিক হলো। থেরবাদের যে 11 শাখা সেগুলো একটু দেখা হবে। আচ্ছা, এইখানটা তোমাদের পুরোপুরি যে কাজে লাগবে তা না, তোমাদের যে নোট লেখা হচ্ছে তার সাপেক্ষে কাজে লাগবে কোথায় সেটা আমি বলে দেবো। ভালোভাবে শুনবে এবং লিখতে থাকবে। তাহলে এই জিনিসগুলোকে যদি
যে নোট তোমাদের দেয়া হচ্ছে তাতে অ্যাড করতে পারো, তাহলে নোটের কোয়ালিটিটা আরো বাড়বে। তো থেরোবাদ থেকে প্রথমে দুটো শাখা হলো, এটাকে মাঝখানে লিখলে ভালো হতো। আচ্ছা, পাশাপাশি করে লিখলে মনে হয় সুবিধা হবে। এটা এইভাবে আমি টানছি। আচ্ছা, এখানে একটু নিচে দেখাতে হবে, এই পেজটাই করি। থেরোবাদ থেকে দুটো শাখা হচ্ছে। আচ্ছা, থেরোবাদ থেকে প্রথমত তো একটা থেরোবাদ নিজে রইল, যেটা পরবর্তীকালে এর সময় বিভাজ্যবাদ বলা হলো। মানে মোগলিপুত্র তিস্য যে বিচার বিশ্লেষণের মাধ্যমে যে মতবাদটা তৈরি করলেন, বিভাজ্যবাদ। আর এখান থেকে প্রথম বলা হচ্ছে যে দুটো শাখা তৈরি হচ্ছে, মানে মেন থেরোবাদ ছাড়া থেরোবাদ থেকে আরো দুটো শাখা তৈরি হচ্ছে। মানে এখানটায় এইভাবে ধরতে হচ্ছে মেন কংগ্রেস রইল, এবং কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, হেন তেন বিভিন্ন পার্টিগুলো তৈরি হলো। সেই রকম মানে নিজে যেটা প্রাচীন মত সেটাও আছে, এবং সেখান থেকে আরো আলাদা শাখা তৈরি হচ্ছে। তো এখান থেকে একটা হচ্ছে মহিষাসক, এইগুলো সবার পালি নামগুলো আলাদা আছে। আচ্ছা, তোমাদের কোশ্চেনে কি নামগুলো দেয়? আচ্ছা, কোশ্চেনে কিন্তু তোমাদের সংস্কৃত ভাষাগুলোই দেয়, আমি তাও পালিগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, থেরোবাদ হচ্ছে পালি, কিন্তু গড়বড় হচ্ছে। স্থবিরবাদ হচ্ছে বাংলায়। আশা করি বুঝতে পারবে কথাগুলো। তোমাদের যেটা সুইটেবল হয় সেই ভার্সনটা লিখবে, ডবল লিখে আবার গোলমাল করবে না। বিভাজ্যবাদ যেটা আছে এর পালি হবে বিভজ্যবাদ হলো। মহিষাসকের পালি হচ্ছে মহিষাসক। আর এখানে আর একটা ভাগ হচ্ছে, সেটা হচ্ছে বজ্জীপুত্র। এটা অনেক সময় সম্ভবত সংস্কৃত ভাষাটা বাৎসীপুত্রীও বলা হয়। ব্রিজি থেকে পালি হয়ে যাবে, তাহলে বজ্জীপুত্র। হ্যাঁ, এটা ডবল নাম আছে, ওই বললাম ডিফারেন্ট টাইমের ডিফারেন্ট সোর্স থেকে নামগুলো আসছে। পালিতে বজ্জীপুত্রক বলে, সংস্কৃতিতে অনেক বাৎসীপুত্রীয় বলে বলা আছে। এই দুটো ডিভিশন হচ্ছে, এবং ডিভিশন কেন হচ্ছে এইগুলো ভীষণ জটিল, মানে কোন ফিলোসফিক্যাল মতভেদের কারণে হচ্ছে, তো সেগুলো আমরা অতটা দেখব না। এই দুটো হলো। এখন মহিষাসক যে আছে, মহিষাসক থেকে দুটো ভাগ হচ্ছে, এটা দেখানোটা বেশ মুশকিল। একটা ভাগ হচ্ছে সর্বাস্তিবাদ, এর পালি হচ্ছে সব্যথিবাদ। আর একটা ভাগ হচ্ছে ধর্মগুপ্ত বা গুপ্তিকও বলে অনেক সময়। পালি হবে কি? ধর্মগুপ্ত হলো। এবার প্রতি ক্ষেত্রে কিন্তু এর মেন শাখাটাও আছে, মানে মহিষাসক থেকে যে সর্বাস্তিবাদ ধর্মগুপ্ত হলো, তার মানে মহিষাসক যে গায়েব হয়ে গেল তা না। মানে এখানে নাম্বারিং করলে ধরো থেরোবাদ নিচে আছে, সেখান থেকে হলো ধরো মহিষাসক, বিজিপুত্র,
মহিষাসক থেকে আবার হলো সর্বাস্তিবাদ, তাহলে 3, 4, আবার এখান থেকে ডিভিশন হচ্ছে, মানে ওই রাজনৈতিক পার্টির দল বিভাজনের মতো। এখানে কিন্তু এইটাও একটা কাউন্টিংয়ে আছে, তবে কি ওই 18টা মিলবে। সর্বাস্তিবাদ এবং ধর্মগুপ্ত হচ্ছে, সর্বাস্তিবাদ থেকে ক্রমান্বয়ে একটার পর একটা তৈরি হচ্ছে। তো প্রথম এখান থেকে তৈরি হচ্ছে কাশ্যপীয়, সেখান থেকে তৈরি হচ্ছে সাংক্রান্তিক। এগুলো একটু নামের অনেক সময় ডিফারেন্ট থাকে, এবং সেখান থেকে তৈরি হচ্ছে সৌত্রান্তিক। পালিগুলো লিখে দিচ্ছি। কাশ্যপীয় হচ্ছে কশ্যপীয়, এটা হবে সংকন্তিক। তোমরা মানে বাংলা ভার্সানটাই দেখবে, কোশ্চেনে বাংলা ভার্সানই থাকে, তাও পালিটা লিখে রাখতে পারো। আর সৌত্রান্তিক হচ্ছে সুত্তান্তিক হতে পারে, এবং এটা আর একটা সুত্তবাদ বলা হয়। ক্রমান্বয় মানে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। এইবারে ধরো যে সৌত্রান্তিক যে লেখাটা আছে, এখানে আমি নোটের সাপেক্ষে বলছি, ধর্মভক্তি এগুলো সবগুলো কিন্তু নেই, সিলেক্টেড কিছু আছে, সবগুলো থেকে প্রশ্ন আসেও না। মাধ্যমক, যোগাচার, সব্যক্তিবাদ, সৌত্রান্তিক। এখানে স্থবিরবাদ অনুসারে কাশ্যপীয় থেকে সংক্রান্তিক এবং তা থেকে সৌত্রান্তিক সম্প্রদায়ের উদ্ভব হলো। তাহলে এই যে কথাটি আছে, এইটিকে এইভাবে আরো ডিটেলসে বলা যায় যে থেরবাদ থেকে মহিষাসক আসছে, মহিষাসক থেকে একবারে বলছে যে সৌত্রান্তিক শাখা, কিন্তু এই মিডল স্টেপগুলো আমরা বলতে পারি। এবং এই যে যেটা আমরা ক্লাসিফিকেশন দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে দীপবংশ এবং মহাবংশ অনুসারে। তাহলে বলা যায় দীপবংশ এবং মহাবংশ অনুসারে মূল যে স্থবিরবাদ থেকে মহিষাসক শাখা উৎপন্ন হয়, সেখান থেকে স্থবিরবাদ, কাশ্যপীয়, সাংক্রান্তিক এবং সৌত্রান্তিক, এই ধারাবাহিকভাবে এই শাখাটি উৎপন্ন হয়। এই একটা ইনফরমেশন এখানে অ্যাড করা যাবে এই ছকের সাপেক্ষে হলো। না হলে তোমরা যদি এতটা নাও করতে চাও, মেইন নোটে যা লেখা আছে ওটা লিখে দিলেও এনাফ। এই শাখা বিভাজন হলো। তাহলে 3, 4, আর ধর্মগুপ্তক যে ছিল, ধর্মগুপ্তকে আর কোনো ডিভিশন হয়নি। তাহলে 3, 4-এর পরে এখানে 5, 6, 7। তাহলে এই দিকের ভার্সান থেকে মোট 7খানা হলো, বা 7টা নয় 6টা, মহিষাসককে ধরলে মহিষাসক এবং তার ইনক্লুডিং শাখা হচ্ছে মোট 6টা। এবার বজ্জিপুত্তক যে শাখা ছিল, হ্যাঁ বলো। 4 নম্বরের বানানটা কি? 4 নাম্বার ধর্মগুপ্তিক, পালিটা ধর্মগুপ্তক, মানে ইটা হচ্ছে না। গ। হ্যাঁ হ্যাঁ, গয়সই পয়তয় হর্ষই গ। আচ্ছা, এগুলো তোমরা বই হিসেবে যদি পড়তে চাও, মণিকুন্তলা হালদারের বইতে আছে বৌদ্ধ ধর্মের ইতিহাস, কিন্তু ওখানে অনেক বিস্তৃতভাবে বলা, একটু সরলভাবে ছকে দেখানো হচ্ছে। এছাড়া এই জিনিসটা আরো খুব সুন্দরভাবে দেয়া আছে, সেটা হচ্ছে শুভ্রা বড়ুয়ার যে মহাবংশের বই আছে, ওতে এইটা বেশ ছকে দেয়া আছে সুন্দর করে। আচ্ছা, এবার থেরবাদের যে সেকেন্ড পার্ট যেটা হলো বজ্জিপুত্তক, তাদের শাখা বিভাজন দেখা হলো। তো এখানটাকে এইভাবে দেখালে সবচেয়ে ভালো হয়, মানে মহিষাসক যে ছিল, মহিষাসক নিজে আবার একটা রইল মহিষাসক, আর বাকি এগুলো ভাগ হচ্ছে। বজ্জিপুত্তক সিমিলার, একটা বজ্জিপুত্তক রয়ে যাচ্ছে মেন শাখা, আর তার 2খানা ডিভিশন হচ্ছে। 2টো ডিভিশনের মধ্যে না, এটা 2টো ডিভিশন হচ্ছে না। এইখান থেকে একটা তো মেন বজ্জিপুত্তক রয়ে যাচ্ছে, মানে বাচ্চিপুত্রিও লিখবে তোমরা মোটামুটি। আর একটা শাখা তৈরি হচ্ছে, সেই শাখা থেকে
আচ্ছা, মেন বজ্রীপুত্তক এবং সেখান থেকে আরো 4খানা শাখা তৈরি হচ্ছে। আচ্ছা, এখানটা আমি উপর নিচে লিখছি চাইনিজের মতো। একটা হচ্ছে ধম্মরুচিক, একটা হচ্ছে ভদ্রজান, আচ্ছা ধর্মরুচিক, হ্যাঁ ভদ্রজানিক জানীয়। এই সব শাখাতে কিন্তু প্রশ্ন আসে না, নামগুলো থেকে তোমরা তোমাদের যেগুলো আছে নোটে সেগুলোকে ডিরাইভ করে না। আর হচ্ছে ছন্নাগাড়ি, আর হচ্ছে সম্মিতি। তাহলে এখানে বজ্রীপুত্তক ভার্সন থেকে বজ্রীপুত্তক নিজে একটা, ওখানে 7টা হয়েছিল, তাহলে 8, 9, 10, 11, 12টা কেন হচ্ছে? তুমি নাম্বারিং এ ভুল হলো। থেরবাদ হচ্ছে একটা, মহিষাসুর, বজ্রীপুত্তক। আচ্ছা, এই বজ্রীপুত্তক তো এখানে একবার কাউন্ট হয়েছে, তার মানে এই কাউন্টিংটা হবে না এখানে। তাহলে এটা হচ্ছে তোমাদের 8, 9, 10, 11। থেরবাদের 11টা শাখা হলো এখান থেকে। এটাকে যদি রিপিট করা হয় তাহলে মূল থেরবাদ থেকে থেরবাদ নিজে একটা রইল, এবং সেখান থেকে দুটো ভাগ হলো মহিষাসক এবং বজ্রীপুত্তক। মহিষাসক থেকে মহিষাসক রইল, আবার দুটো ভাগ হলো, একটা হচ্ছে সর্বাস্তিবাদ, একটা ধর্মগুপ্তিক। ধর্মগুপ্তিকের কোনো ভাগ হলো না, কিন্তু সর্বাস্তিবাদ থেকে ক্রমান্বয়ে কাশ্যপীয়, সেখান থেকে সাংক্রান্তিক, সেখান থেকে সৌক্রান্তিক, এই শাখাগুলো তৈরি হলো। আর বজ্রীপুত্তক যে ছিল, বজ্রীপুত্তক নিজে একটা রইল, এবং সেখান থেকে আবার স্বতন্ত্রভাবে ধর্মরুচিক, ভদ্রজানীয়, সান্নাগাড়ি, ছন্নাগাড়ি, এটা একটু নামটার আছে, আর সম্মিতি, এই 4খানা শাখা তৈরি হলো। মোট মিলিয়ে এই হলো থেরবাদের 11খানা শাখা। এবার ধরো তোমাদের বাৎসীপুত্রীয় আছে বা বজ্রীপুত্তক, বা এখান থেকে ধরো আছে সর্বাস্তিবাদ, তখন তোমরা লিখবে কি মূল স্থবিরবাদ থেকে প্রথমে মহিষাসক শাখা তৈরি হয়, মহিষাসক থেকে সর্বাস্তিবাদ শাখার জন্ম হয়। এইরকম ভাবে ইনফরমেশন দেওয়া যেতে পারে। এই হলো তাহলে স্থবিরবাদের শাখা 11খানা। এবারে মহাসংঘিকের যে শাখা সেটা হচ্ছে 7টা। 7খানা বিভাজন হচ্ছে। এই 7টা বিভাজনের মধ্যে একটা তো অরিজিনাল যে মহাসাংঘিক সেটা আছে, এখানে আমরা এটাকে ধরো 12 নাম্বার দিলাম, মানে মহাসাংঘিক নিচে। এবারে এখান থেকে মহাসাংঘিক নিজে ছাড়া 3খানা ডিভিশন হচ্ছে। একটা হচ্ছে গোকুলিক, এটা সংস্কৃত নামগুলো কি ছিল, লয়ে দীর্ঘই না লয়ে হর্ষই হবে। এক্সাক্ট নামটা মনে পড়ছে না। আচ্ছা, গোকুলিক যে ছিল সেখান থেকে, আচ্ছা বাকিগুলো আগে দেখি। গোকুলিক এদিকে হচ্ছে এক ব্যবহারিক, আর একটা শাখা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে চৈত্যক শাখা। আর গোকুলিক যে শাখা ছিল সেখান থেকে আবার দুটো শাখা তৈরি হচ্ছে, একটা হচ্ছে বহুশ্রুতি আর একটা হচ্ছে প্রজ্ঞপ্তিবাদ।
এইখানেই 7টা হয়ে যাচ্ছে। এবার ধরো এখানে মহাসাংঘিক 1 2 3 4 2 3 4 5 6 6টা কেন হচ্ছে? আচ্ছা, এখানটা মোস্ট প্রবাবলি চৈতক যে শাখা ছিল এখান থেকে দুটো ডিভিশন হয়ে যায়, মানে পেয়ার হিসেবে। সেটা পালিটা আছে পূর্বশেলীয় আর অপরশেলীয় বলে। তো এই কম্প্রাইজ করে এটা মোটামুটি একটা এতে পরিণত হচ্ছে। এখান থেকে মোটামুটি 7টা যে মহাসাংঘিক ডিভিশন হচ্ছে। বাট এখানেও যদি কোনো একটা থাকে প্রকৃতিবাদ্য, যদি এগুলো কোনোটাই সেই অর্থে আসে না, তো সেটাকে ওই ডিভিশনটাকে ওইভাবে ভাগে দেখানো যায় যে এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, এইভাবে এটা এসেছে। এই মোটামুটি এখানে হলো। এখান থেকে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এবার নোটগুলো দেখা যাক। নোটগুলোর মধ্যে সর্বাস্তিবাদের বা বৈভাষিক যোগাচার, ধরো মহিষাসকটা বলা হচ্ছে। নোটগুলো যে লেখা আছে এগুলোর কিছু ফিক্সড বিষয় আছে, সেই অনুযায়ী মাথায় রাখবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, একটা হচ্ছে এইটার থেকে কোনটাতে সব পয়েন্টগুলো আছে? আচ্ছা, এই বাকশিপুত্রটাই দেখানো হচ্ছে ধরো। তো প্রত্যেকটা যে আছে, মানে এই যে সেক্টগুলো প্রসঙ্গে যে লেখা আছে তার মধ্যে কয়েকটা পয়েন্ট অনুযায়ী মানে কতগুলো টাইপের তথ্য দেয়া আছে। এক হচ্ছে যে নামের অর্থ, ধরো এখানে প্রথমে বলা হলো যে বাকশিপুত্রীয় শাখা স্থবিরবাদ শাখা থেকে উৎপন্ন বলে জানা যায়। অনেকে পালি সাহিত্যে উল্লিখিত বৃজিপুত্রক শাখার সঙ্গে এর অভিন্নত্ব স্বীকার করেন, তবে বৃজিপুত্রক মহাসাংঘিক শাখার অন্তর্গত। বৃজি রাজ্যের মধ্যে উৎপত্তির জন্য এই নামে পরিচিত। অপরপক্ষে বৎস রাজ্যে উৎপত্তি হওয়ার বাকশিপুত্রীয় নামটি সঙ্গত বলে মনে করা হয়। হলো, তাহলে এই যে বাকশিপুত্রীয় নামের অর্থটা বলা হলো যে বৎস রাজ্যে উৎপত্তি হয়েছে বলে বাকশিপুত্রীয়, এইটা একটা পয়েন্ট। এরপরে হচ্ছে যে এই যে শাখার উৎপত্তি, 2 নম্বর টপিক বলে যে শাখার উদ্ভব, এটা কোথা থেকে আসছে। তো এটা যেখানে বলা হয়েছে যে মূল যে বার্ষিকভূত হচ্ছে স্থবিরবাদ যে শাখা, মানে থেরোবাদ শাখা থেকে উৎপন্ন হয়েছে, এবং এখানে এই ডিটেলসটা দেয়া নেই। সেক্ষেত্রে তোমরা এইখান থেকে এই অনুযায়ী এটা লিখে নিতে পারো যে নোটগুলো বানাচ্ছ, যে স্থবিরবাদ থেকে প্রথমে স্থবিরবাদ থেকে ডাইরেক্টই বাকশিপুত্রীয় তৈরি হচ্ছে, এবং আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারো যে পরবর্তীকালে বাকশিপুত্রীয় বজ্রীপুত্রক থেকে এই 4 রকমের শাখা তৈরি হয়েছে। এটা একটা নতুন অ্যাড করা যায়। ধরো সর্বাস্তিবাদ প্রসঙ্গে লিখছো, তাহলে সর্বাস্তিবাদে এটা তো লেখাই যায় যে স্থবিরবাদ থেকে মহিষাসক, সেখান থেকে সর্বাস্তিবাদ এসেছে, এবং পরবর্তীকালে সর্বাস্তিবাদ থেকে কাশ্যপীয়, সাংক্রান্তিক, সৌক্রান্তিক এই শাখাগুলো তৈরি হয়েছে। হলো, তাহলে শাখার
উপরে একখানা তথ্য দেয়া যায়। সেকেন্ড গেল। থার্ড হচ্ছে মানে এই যে শাখা, এদের অবস্থান কোথায় ছিল। এগুলো রাজনৈতিক দলগুলোর সাপেক্ষেও বলা যায় যে কোন দলটা কোন স্টেটের। কিছু আছে সর্বভারতীয়, কিছু আছে পার্টিকুলার একটা এতে, তো সেইতে কোন শাখাটি কোথাকার ছিল সেটা বলা যায়। তো এই যেখানে বলছে এই শাখা অবন্তিক নামে পরিচিত হয়, অনেকে মনে করেন অবন্তিতে এই শাখা বিশেষ জনপ্রিয় ছিল। অবন্তি মানে হচ্ছে বর্তমান যে উজ্জয়িনী, মধ্যপ্রদেশের যে পশ্চিম দিকের অংশ সেটা। আর এখানে খুব একটা তথ্য দেয়া নেই। আচ্ছা, তো তার অবস্থানটা বলা যাবে এখান থেকে। আর একটা হচ্ছে 4 নাম্বার, অনেক সময় থাকে, সব জায়গায় থাকে না, সেটা হচ্ছে মূল শাখা হতে পার্থক্য। এই যে বাৎসীপুত্রীয়, এরা তো ডিরাইভ হচ্ছে কোথা থেকে, যে মূল স্থবিরবাদ থেকে। স্থবিরবাদ থেকে এরা কেন আলাদা হচ্ছে সেই বিষয়টা, এটা সব জায়গাতে লেখা নেই। এটা একটা পয়েন্ট হতে পারে, এখানে এটা দেয়া নেই যে কেন স্থবিরবাদ থেকে এরা আলাদা হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে এদের যে থিওরি বা তত্ত্ব যদি বলা হয়, যে মেন কি বিষয় আছে, তাই এদের মতবাদ সম্পর্কে এখানে বলা হচ্ছে। এই মতবাদ অনুসারে পুদ্গলের অস্তিত্ব স্বীকার করা হয়। এখানে কিছু টার্ম আছে, সেগুলো আমি ইন্ডিভিজুয়াল বলেও দেব। পুদ্গল মানে হচ্ছে যেটা আত্মার সমতুল্য, যে একটা কিছু আছে সত্তা হিসেবে। যদিও বৌদ্ধ ধর্মে অনাত্মবাদ বা আত্মার অস্তিত্ব অস্বীকৃত, তবুও এই মতবাদে পুদ্গলের অস্তিত্ব স্বীকৃত হয়। তাই এই মতবাদে বিশ্বাসীগণ পুদ্গলবাদী নামেও পরিচিত হলো। তাদের মতে পুদ্গলই ব্যক্তির স্থির সত্তা। পুদ্গল শব্দ অনুসারে পুরুষ বা এর সমতুল্য হয়, মানে যে শুধু জড় পদার্থ দিয়ে শরীর তৈরি না, একখানা সত্তাকে আলাদা করে মানা হচ্ছে। যেটা পরমার্থ বলে, তাই তো? পরমার্থ নয়, মানে আত্মা বলতে যে চেতনা চৈতন্য, সেটাকে ধরা হয়, যে পুনর্জন্ম যে গ্রহণ করছে। পুদ্গলের স্বরূপ বর্ণনা করে বলা হয়েছে তা বিভিন্ন স্কন্ধতে ভিন্নও নয়, আবার অভিন্নও নয়। স্কন্ধ মানে ওই যে পঞ্চস্কন্ধ। আচ্ছা, তোমাদের নতুনদের ক্ষেত্রে কিছু ফিলোসফিক্যাল টার্ম হয়তো বলতে হবে। সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মতে 5টি জিনিস নিয়ে একটা জীব তৈরি। সেটা হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, আর হচ্ছে বিজ্ঞান। রূপ মানে হচ্ছে ফিজিক্যাল যে ফরমেশন, বেদনা মানে হচ্ছে অনুভূতি, ফিলিংস হলো, সুখ দুঃখ। সংজ্ঞা মানে হচ্ছে প্রত্যক্ষ করা, দর্শন, শ্রবণ ইত্যাদি ইন্দ্রিয়ের ক্রিয়াগুলো। সংস্কার হচ্ছে কনসেপশন, আর বিজ্ঞান হচ্ছে যে চেতনা যেটা। তো এই 5টি জিনিস নিয়ে এর মিনিংগুলো লিখে নাও, কেউ লিখতে না পারলে আমি আরেকবার বলে দিচ্ছি। তো এই 5টি জিনিসকে পঞ্চস্কন্ধ বলা হয়, 5টি। তো বলছেন যে এইগুলো থেকে যে পুদ্গল বলা হচ্ছে আত্মা, সেটা ভিন্ন নয়, আবার অভিন্ন নয়। তাদের সঙ্গে ধর্মোত্তরীয়, ভদ্রজানিক, ছন্নাগারিক, সম্মিতীয় শাখাগুলি সংযুক্ত ছিল বলে মনে করা হয়। কারণ এরা সবাই পুদ্গলবাদী হওয়ায় এদের মধ্যে মতভেদ ছিল খুবই সামান্য হলো। তবে শেষ পর্যন্ত সম্মিতীয় শাখা জনপ্রিয় হয়ে ওঠে এবং দীর্ঘদিন স্থায়ী হয়। বাৎসীপুত্রীয়দের মধ্যে মহিষাসকদের বিপরীতে, মানে মহিষাসকরা যে বিশ্বাস করে তার উল্টো, অপোজিট, বাৎসীপুত্রীয়রা কি মনে করে যে অর্হতেরও পতন সম্ভব, মানে অর্হত অর্থে যিনি মোক্ষ লাভ করেছেন তারও দ্বারা কোনো ভুল ত্রুটি হতে পারে। অবিশ্বাসী ব্যক্তি ঐশী শক্তি লাভ করতে পারে। এগুলো কি বলো, অন্ধে না নিয় মানা যথান্দা বললে যেমন কোনো একটা উপনিষদে কথা আছে। তো আসলে মূল যে পালি সংস্কৃত লেখা একরকম ছিল, সেখান থেকে নলিনাক্ষ দত্ত প্রমুখ ইংরাজিতে একটা লিখেছেন, সেখান থেকে বাংলায় লেখা হয়েছে এবং সেখান থেকে এই নোটগুলো বানানো হয়েছে। তো যার জন্য অ্যাকচুয়াল ওয়ার্ডগুলো অনেক সময় হয় না। তো অবিশ্বাসী ব্যক্তি বলতে
এখানে বোঝাচ্ছে তোমাদের আগের দিনে না কাদের বোঝাচ্ছিলাম যে মানে বৌদ্ধ ধর্মে অবিশ্বাসী, এইটার পালি টার্ম বলা হয় পুথুজ্জন, মানে যারা অবৌদ্ধ তারা হচ্ছে ইয়ে। এবং ঐশী শক্তি বলতে এখানে যে আমরা ঋদ্ধি শব্দটা পাই অলৌকিক শক্তি বলতে, পালি কিছু পালি শব্দ বা থিওরি এবার থেকে তোমাদের আসতে থাকবে, সেগুলো লিখে লিখে রাখবে মানে ক্লাস নোট হিসেবে। তো যারা বৌদ্ধ ধর্মে অবিশ্বাসী তারাও ঋদ্ধি লাভ করতে পারেন, অলৌকিক ক্ষমতা লাভ করতে পারে। তবে মহিষাসক সম্প্রদায়ের মতে তারাও সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকাকে সম্যক প্রচেষ্টার অন্তর্গত করে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে 5টি মার্গকে স্বীকার করে হলো। আর তবে মহিষাসক সারা বিপরীতভাবে, মানে মহিষাসকের একটা মানে তার উল্টো কথা বলা হচ্ছে যে তারা অন্তরা ভব বা এক জন্ম এবং পরের জন্মের মধ্যেকার সংযোগ সাধনের জন্য উদ্গল বা সত্তার অস্তিত্ব স্বীকার করে। এখানে বিষয়টা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে তো আত্মা অনিত্য বলে মনে করে, মানে আমাদের যে চেতনা একটা কনসাসনেস, এই ধরো একটা নাম্বার 1 জন্ম, সেখান থেকে মৃত্যু হলো, দিয়ে সেকেন্ড জন্মে আবার একটা বলা হচ্ছে কনসাসনেস তৈরি হয়, এটাকে বলে চ্যুতিচিত্ত, এটাকে বলে প্রতিসংবিদিত্ব, এরকম টার্ম আছে। তো এর মাঝখানে তাহলে কি এইখানে একটা, এবং এটার উপমা দেওয়া হয় খুব সুন্দর, মিলিন্দ প্রশ্নে আছে, বলছে একটা প্রদীপ থেকে যদি পরপর 7খানা প্রদীপ জ্বালানো হয় তাহলে প্রথম প্রদীপের আলো আর সপ্তম প্রদীপের আলো কি একই আলো? দুটো তো আলাদা আধারে জ্বলছে না, বা একই আগুন, কিন্তু আবার অভিন্ন তো নয়। এই আগুনটাই তো ওই আগুন, মানে দুটোর মধ্যে পার্থক্য কোথায় আছে? এবং আগুনটা যখন জ্বালা হচ্ছে তখন তো এই আগুনটারই এক্সপ্যানশন হচ্ছে পরবর্তী প্রদীপের আগুন। তো সেগুলোকে একও বলা যায় না, অভিন্নও বলা যায় না। কিন্তু তাহলে ওই প্রথম একটা জন্ম এবং পরের জন্মের মাঝের যে অংশ, সেইটার জন্য বলছে অন্তরাভব বলে একখানা অস্তিত্ব স্বীকার করা হচ্ছে, মানে কন্টিনিউটির জন্য একটা কিছু ইউনিট আছে, সেটাকেই ওই পুদ্গল হিসেবে ধরা হচ্ছে। তাহলে এইখানে কয়েকটা টপিক তত্ত্বের জন্য কয়েকটা ফিক্সড বিষয় আছে, যেইগুলো প্রত্যেকটা এই শাখাগুলোর ক্ষেত্রে উল্লেখ হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে পুদ্গলের অস্তিত্ব স্বীকার, একটা হচ্ছে অর্হতের পতন হয় কিনা, একটা হচ্ছে এই অবিশ্বাসী ব্যক্তি বা পৃথকজন তারা অলৌকিক ক্ষমতা লাভ করতে পারে কিনা, একটা হচ্ছে চতুর্থ যে অষ্টাঙ্গিক মার্গের 8টার মধ্যে 5টা কাউন্ট করছে, এইটা একটা টপিক। আর 5 নম্বর একটা টপিক বলা যেতে পারে, সেটা হচ্ছে এই অন্তরাভাব। তাহলে এই 5টা জিনিসকে অনেকে স্বীকার করছে, অনেকে স্বীকার করছে না। যখন তত্ত্বের কথা বলা হচ্ছে মানে প্রত্যেকটা শাখার, তখন মোটামুটি 5টা এবং আরো 2-1টা মনে হয় আছে, এইগুলোর সম্পর্কে বলা হচ্ছে যে এই বিষয়গুলোতে এদের কি মান্যতা আছে হলো। তাহলে এই হলো তত্ত্বের বিষয়। আর একটা যেটা এখানে উল্লেখ করা হয়নি বা এখানে তথ্য পাওয়া যায় না সঠিকভাবে, মানে এই 5 নাম্বার টপিক যে তত্ত্ব সেটা ছাড়া, সেটা আর দুটো আছে। একটা হচ্ছে 6 নম্বর আমরা বলবো যে সাহিত্য, মানে এই শাখার কি গ্রন্থ আছে। আর 7 নাম্বার হচ্ছে আচার্য, এই শাখায় কে কে আচার্য ছিলেন। এখন এই শাখাটি যেহেতু বলা হলো যে এখানে পরবর্তীকালে সমৃদ্ধীয় শাখাটি রয়ে যায়, বাকিগুলো বিলুপ্ত হয়ে যায়, এই জন্য এদের যে ধর্মগ্রন্থ বা এদের যে আচার্য করা ছিল সেগুলো খুব একটা নাম জানা যায় না। ঠিক আছে, এগুলো অন্য এক্সাম্পলগুলোতে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে বাৎসীপুত্রীয় ছাড়া এই যে ধর্মগুপ্তিক শাখাটা যদি দেখা হয়, এখানে বলা হচ্ছে যে 18 শাখার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মগুপ্তক শাখা। স্থবিরবাদ হতে মহিষাসক শাখার জন্ম হয়, মহিষাসক থেকে মতভেদের কারণে ধর্মগুপ্তিক শাখার উদ্ভব হয়। তাহলে এটা হলো শাখা বিভাজন। মহিষাসক মতে বুদ্ধের অপেক্ষা সংঘের দান মহৎ, এইটা ওই যে তাত্ত্বিক যে কথাগুলি বলা হয়েছিল তার মধ্যে আর একটা এক্সট্রা, এটা 6 নম্বর টপিক বলা যেতে পারে, যে বুদ্ধের থেকে সংঘকে দান বৃহত্তম। কিন্তু ধর্মগুপ্তিকগণ বুদ্ধ তথা চৈত্যের পূজাকেই প্রধান বলে মনে করতেন। এই শাখা বুদ্ধ যশের সহায়তায় কাশ্মীর ইত্যাদি উত্তর পশ্চিম ভারতে এবং
এশিয়া চীনে প্রসারিত হয়। তাহলে এই শাখার অবস্থান হচ্ছে কাশ্মীর, উত্তর পশ্চিম ভারত এবং এশিয়া চীন হলো। এই শাখার আচার্য হচ্ছে বুদ্ধযশ। এই সম্প্রদায়ের নিজস্ব সূত্র বিনয় অভিধর্মের অস্তিত্ব ছিল বলে জানা যায়, কিন্তু ধর্মগুপ্তিক বিনয়ের কিয়দংশ ছাড়া বর্তমানে আর কিছু পাওয়া যায় না। তাহলে এদের যে সাহিত্য সেই সম্পর্কে জানা যাচ্ছে যে এদের কিন্তু স্বতন্ত্র সূত্র বিনয় অভিধর্ম পিটক ছিল, কিন্তু ধর্মগুপ্তিদের বিনয়ের কিছু অংশ শুধু এখনকার দিনে পাওয়া যায় হলো। এছাড়া এদের সাহিত্য সম্পর্কে আরও বলা হচ্ছে, বলছে এই শাখার ধর্মমত সম্পর্কে জানা যায় যে তারা সর্বাস্তিবাদ প্রাতিমোক্ষের নিয়মগুলিকে প্রামাণিক বলে স্বীকার করত। এই তাহলে এরা সর্বাস্তিবাদের যে প্রাতিমোক্ষ ছিল সেটাকে এরা মানত। এইটা এদের সাহিত্যের অংশ বা গ্রন্থের অংশ। তাদের মতে শাবকযান এবং বুদ্ধযান উভয় যানের লক্ষ্যই মুক্তি। শাবকযান মানে হচ্ছে, শাবক মানে কি, বা পালি যে শাবক শব্দটা হয় এর মানে ডিসাইপেল মানে শিষ্য, এরই সংস্কৃত হচ্ছে শাবক। শাবকযান মানে হচ্ছে যারা শিষ্যদের উপদেশে বিশ্বাসী বা যারা শিষ্য হয়েই বুদ্ধত্ব লাভ করতে চান ইত্যাদি। তো স্থবিরবাদকে বলা হয় শাবকযান, আর মহাযানকে অনেক সময় বলা হয় বুদ্ধযান বা শাবকযান বলতে এখানে হীনযানও বলা যায়। কিন্তু এটা অ্যাকিউরেট ওই হীনযান ইত্যাদি বলা যায় না। বোধিসত্ত্বযান অনেকটা মহাযানের সমতুল্য। যাই হোক, উভয়ই হচ্ছে এদের লক্ষ্য। এদের মার্গ ছিল ভিন্ন ভিন্ন। তাদের মতে আজীবক কারা, যারা বৌদ্ধ ধর্মের অবিশ্বাসী, যে তারা অলৌকিক জ্ঞান লাভে সমর্থ। মানে এই যে অবিশ্বাসীদের যে জ্ঞান লাভের বা অলৌকিক ক্ষমতা লাভের বিষয়, সেইটাতে এরা মান্যতা দেয় না। অর্হৎগণ অনাস্বব এবং বিতরক, তাই তাদের চ্যুতি সম্ভাবনা, মানে অর্হৎগণের যে পতন হতে পারে সেইটা এরা অস্বীকার করে। বলছে সাধক জ্ঞান অতর্কিতে সত্যজ্ঞান লাভ করেন, এই ধারণা সর্বাস্তিবাদের বিপরীত হলেও স্থবিরবাদের সঙ্গে সহমত জ্ঞাপন করে। তাহলে এইখানে ওই 6-7টা টপিকের মধ্যে এখানে আরও একখানা 8 নম্বর না 7 নম্বর হবে, যে একজন সাধক অতর্কিতে মানে হঠাৎ জ্ঞান লাভ করতে পারেন, এই একটা টপিক এরা মানে। এইগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন, ধারণা বানানটা মূর্ধন্য হয়, যে এদের মতবাদের কি কি আছে। এই হলো প্রসঙ্গত উল্লেখ্য যে আচার্য বসুবন্ধু ধর্মগুপ্তিকে দার্শতান্ত্রিক বলে উল্লেখ করেছেন। আচ্ছা, এইটাও একখানা এক্সট্রা টপিক হিসেবে রাখতে পারো। এখানে কতগুলো কথা বলা হলো, 8, 6, 7, 7-এর পরে এখানে 8 নাম্বার একখানা অ্যাড করতে পারো, বা এখানে নামের সঙ্গেই বলতে পারো যে নামের অর্থ প্লাস বলতে পারো অন্য নাম। বেশ কিছু শাখার এরকম অন্যান্য নাম আছে, যেমন তাহলে এখানে দেখা যাচ্ছে ধর্মগুপ্তিকদের বসুবন্ধী দার্শতান্ত্রিক বলে উল্লেখ করছে, এটা একটা এক্সট্রা নাম। এই হলো। আচ্ছা, বাকিগুলোও অল্প করে বলে দিচ্ছি। এখানে হচ্ছে কাশ্যপীয়। আচ্ছা, কাশ্যপীয়গণ স্থবিরবাদ এবং সর্বাস্তিবাদের সঙ্গে তাত্ত্বিক সাদৃশ্যযুক্ত ছিল, এই কারণে কাশ্যপীয়গণ স্থবিরীয় নামে পরিচিত ছিল। তাহলে কাশ্যপীয়দের আর একটা নাম স্থবিরীয়। তারানাথের বিবরণে তাদের সুবর্ষক, হব্যের গ্রন্থে সদ্ধর্ম বর্ষক বলে উল্লেখ করা হয়েছে। তাহলে এইটা নামের পার্ট হলো। ধর্মগুপ্তিকদের মতো এদেরও ত্রিপিটক বিদ্যমান ছিল। বিনয় পিটকের 5টি ভাগ ছিল: ভিক্ষু প্রাতিমোক্ষ, ভিক্ষুণী প্রাতিমোক্ষ, কঠিন, মাতৃবর্গ, একোত্তর। আর সূত্র পিটকেও বিভাগ ছিল: দীর্ঘাগম, মধ্যমাগম, একোত্তরাগম, সংযুক্তাগম, ক্ষুদ্রাগম। অভিধর্ম পিটকের 7টি বিভাগ ছিল, এই যে সপ্রশ্নিক ইত্যাদি ইত্যাদি। তাহলে এইটা হলো সাহিত্যের অংশ, সাহিত্য বা গ্রন্থ। আচ্ছা, এবার ধর্মমতের কথা বলা হচ্ছে, যে বলছে কাশ্যপীয় গণের ধর্মমত সম্বন্ধে বসুমিত্রের রচনা কথাবস্তু গ্রন্থ থেকে বহু তথ্য পাওয়া যায়। তাদের মতে অতীত সত্তা অংশত বিদ্যমান, ভবিষ্যতের সত্তা তার পূর্ণরূপে সত্তাতে তারা পূর্ণরূপে বিশ্বাস করতেন। এটা কি বলতে চাইছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, সর্বাস্তিবাদীগণ অতীতের সত্তাকে বর্তমানের মতো জীবিত মানতেন, কিন্তু
স্থবিরবাদীগণ অতীত সত্তাকে অস্বীকার করতে। আচ্ছা, এইখানটা একটা এক্সট্রা টপিক হচ্ছে মতবাদ বিষয়, এটা নয় বা সামথিং, মানে সত্তা বিষয়ক ধারণা। আচ্ছা, এই দুইয়ের সমন্বয়ে অতীত সত্তাকে স্বীকার করা হয়েছে। আচ্ছা, তারা ছিলেন ভূতগলবাদী। পঞ্চস্কন্ধে সূক্ষ্মতম স্কন্ধই সত্যকারের ভূতগল, ভূতগলের চেতনা সমস্ত শরীরব্যাপী। মহাসাঙ্গিকগণ এই মতবাদে বিশ্বাস ছিলেন, যা যোগাচারের বিজ্ঞানবাদের আলয় বিজ্ঞানের অনুরূপ। এইটা পরে একটু বলা হবে যোগাচারের কথা। এই হলো। আর এখানে শেষে বলা হচ্ছে তিব্বতে এটা দীর্ঘকাল জনপ্রিয় ছিল, এখন নেই মোটামুটি। এইটা হচ্ছে এই অবস্থান বিষয়। ওই যে ক্যাটাগরিগুলো রাখা হলো প্রত্যেকটা নোটে এই জিনিসগুলোকে দেখতে হবে, সবেতে কিন্তু সব নেই। এই হলো, আর বাকিগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, মহিষাসক স্থবিরবাদ থেকে এটা পৃথক হয়ে যায় এবং এর থেকে কালক্রমে সর্বাস্তিবাদ ধর্মগুপ্ত শাখার উৎপত্তি হয়। তবে বসুমিত্র রচিত অষ্টাদশ নিকায় বিভাগ শাস্ত্রে সর্বাস্তিবাদ হতে মহিষাসক শাখার উদ্ভব হয়েছে বলে বলা হয়। তাহলে এইখানে যে স্থবিরবাদী শাখায় বলা হচ্ছে যে মহিষাসক থেকে সর্বাস্তিবাদ হয়েছে, আর বসুমিত্র বলছেন উল্টোটা, মানে সর্বাস্তিবাদ থেকে মহিষাসক হয়েছে, রিভার্সে। মহিষাসকগণ, এটা ধরে শাখা উদ্ভবের বিষয়। এখানে মহিষাসকগণ উত্তর ভারতে মথুরা, দক্ষিণে বোম্বাই, গুন্টুর, কৃষ্ণা নদী সংলগ্ন এলাকায়, বহির্ভারতে শ্রীলঙ্কা, আফগানিস্তানে নিজেদের ধর্মমত প্রচার করেছিলেন। এটা তাহলে অবস্থান। মহাবস্তু, কথাবস্তু, বসুমিত্র এবং ভব্যরচিত গ্রন্থ থেকে এই শাখা সম্পর্কে জানা যায়, মানে এখানে ধর্মমত সম্পর্কে। চীনা পর্যটক হিউয়েনসাংয়ের মতে বিনয় সূত্র, অভিধর্ম, প্রকীর্ণক, ধারণী এই 5টি ভাগে তাদের ধর্মশাস্ত্র সংকলিত হয়। প্রারম্ভিক, আচ্ছা এইটা হচ্ছে এদের তাহলে সাহিত্যের বিষয়। প্রারম্ভিক মহিষাসকগণ আর্য সত্য, শ্রোতাবর্ণের পুনরাবর্তন, বুদ্ধ অপেক্ষা সংঘকে দান করলে অধিক ফল হয়। এই যে বিভিন্ন টপিকগুলো, মানে মতবাদ বিষয়ক বিভিন্ন ক্যাটাগরি, তার মধ্যে এগুলো বলা হচ্ছে কে কোনটা মানত, কে কোনটা মানত না। তবে তারা বর্তমান বস্তু সত্তা স্বীকার করলে অতীত ও অনাগত বস্তু সত্তা, অর্হতের চ্যুতি, ওই যে সত্তার বিষয়টা আগের এটাই ছিল, অর্হতের চ্যুতি, কোনো দেবতা পবিত্র জীবনযাপন করতে পারেন, অবিশ্বাসী ব্যক্তি মাত্রই প্রতিহার্য দেখাতে পারে। প্রতিহার্য হচ্ছে এই সেম, ওই যে অলৌকিক ক্ষমতা, যেটা ঋদ্ধি ইত্যাদি হলো। তাহলে এই টপিকগুলো এরা স্বীকার করতেন না। অন্তরাভাব যে টপিকটা বলা হলো, মানে দুটো জন্মের মাঝের একটা অবস্থা, এগুলো এরা ডিনাই করত হলো। তো এই হলো এদের ধর্মীয় মতবাদের বিষয়। এরপরে হৈমবত। আচার্য ভব্য বিনীতদেব হৈমবত শাখাকে মহাসাঙ্গিক হতে উদ্ভূত বলে বর্ণনা করেছেন। বসুমিত্রের মতে হৈমবত শাখার মূল তত্ত্বগুলি সর্বাস্তিবাদের সঙ্গে মিলে যায়। তিনি আরও বলেছেন, মূল সর্বাস্তিবাদীগণ নাম পরিবর্তন করে হৈমবত অভিধা গ্রহণ করেন। তো এটা মোটামুটি ওই শাখা বিভাজনের বিষয়েই বলা হচ্ছে। এখানে আরও কথা আছে। তো তবে সিংহলী বংশগ্রন্থ মতে হৈমবত শাখা অষ্টাদশ মূল শাখার চেয়ে পরবর্তীকালের উৎপন্ন। তাহলে মেন যে 18খানা ক্যাটাগরি, সেখান থেকে আরও পরবর্তীকালের হচ্ছে এটা বংশগ্রন্থের অভিমত। সিংহলী বংশগ্রন্থে এবং শিলালেখে হৈমবত আচার্যদের কাশ্যপীয় শাখার অন্তর্ভুক্ত বললেও হৈমবত এবং কাশ্যপীয়গণ দুটি ভিন্ন শাখা বলে মনে করা হয়। আচ্ছা, এই মোটামুটি শাখার বিষয়গুলো গেল। এবারে ধর্মপদ প্রসঙ্গে বলা হচ্ছে। বসুমিত্র দুই সম্প্রদায়ের ধর্মপদ পৃথকভাবে বর্ণনা করেছেন। তার মতে সর্বাস্তিবাদের সঙ্গে এদের সাদৃশ্য আছে। এই শাখা অনুসারে বোধিসত্ত্বগণ হলেন পৃথকজন। পৃথকজন মানে হচ্ছে যারা অবিশ্বাসী, মানে মেন যে 4টে ক্যাটাগরি বলা হয়, একটুখানি বলে দিচ্ছি। শ্রোতাপত্তি, এই টার্মগুলো মনে রাখতে হবে তোমাদের। সকৃদাগামী, অনাগামী, আর হচ্ছে অর্হত্ব। তয়ে তয়ে বয়, এটা মানাটা একটা না, তয়ে তয়ে বয়। মুহূর্ত, সত্য,
এই এই শব্দগুলোর মতো তয়ে তয়ে বয়ে হচ্ছে। শ্রোতাপত্তি মানে বলছে বৌদ্ধ ধর্ম সাধনার 4টি স্টেজের কথা বলা হয়। প্রথম হচ্ছে শ্রোতাপত্তি। এই শ্রোতাপত্তিতে বলা হচ্ছে যে 7 জন্মের মধ্যে নির্বাণ লাভ হয়। সকৃতাগামীতে বলছে আর একবার জন্মগ্রহণ করতে হয়, অনাগামীতে বলছে আর জন্মগ্রহণ করতেই হয় না। আর অর্হত হচ্ছে ফাইনাল, যে মোক্ষ লাভ হচ্ছে। এই 4টি স্টেজের বাইরে যে থাকে সে হচ্ছে পৃথকজন। তাহলে সেই আনন্দ সেই লাস্ট যেদিন সেদিন শ্রোতাপত্তি লাভ করেছিল বলছে, তাহলে এই উনি শ্রোতাপন্ন ছিলেন যখন সঙ্গীতি দিবসে উনি অর্হত হলে ফাইনাল স্টেজে উত্তীর্ণ হন। তো বোধিসত্ত্বরা হচ্ছে পৃথকজন, এটা হৈমবত শাখার মানে এই স্টেজের মধ্যে তারা এখন ঢোকেনি। আচ্ছা, মাতৃগর্ভে প্রবেশের সময় তাদের কাম বা রাগ থাকে না। বৌদ্ধ ধর্ম অবিশ্বাসীরা বৃদ্ধি লাভ করতে অসমর্থ, তাহলে এরা এটা ডিনাই করছে। অনগামীটা কি হলো? অনাগামী মানে আর আগমন করতে হবে না, মানে এই জগতে আর আসতে হবে না, এবারেই সব হয়ে যাবে, এবারেই বিশেষ ক্র্যাক হয়ে যাবে, আর পড়তে হবে না, এইরকম টাইপ। আর মানে এবারে তো হলো না, তাহলে সামনের বারে হবে। কি বলছো? 7বার হবে, তাই তো? 7 জন্ম। হ্যাঁ, 7টা টার্মের মধ্যে তো মানে অনেক বয়স চলে যাবে। যাই হোক, আর অর্হত মানে একদম ফাইনাল, মানে হয়ে গেছে সেই অবস্থা। যাই হোক, এই 4-এর বাইরে মানে যারা এখনো ভাবনা চিন্তা করছে যে পড়বো বিসিএস, সেই অবস্থা হচ্ছে বোধিসত্ত্বগণ বসে আছে। অ্যাকচুয়ালি বোধিসত্ত্ব বলতে বলা যে যিনি বোধি লাভের জন্য প্রয়াস করছেন, মানে সংকল্প করেছেন যে হ্যাঁ আমিও বুদ্ধত্ব লাভ করবো, এই মনেতেই রয়ে গেছে, সেখানে আর প্রিপারেশন শুরু হয়নি সেই অর্থে। আচ্ছা, এবারে দেবগণ ব্রহ্মচর্য পালন করতে পারেন না, এইটাও একটা টপিক। ওই যে বিভিন্ন পয়েন্টগুলো বললাম না মতবাদ সম্পর্কে, সেইগুলোর একটা টপিক যে দেবতারা ব্রহ্মচর্য করতে এখানে যে ওই সেলিব্রেট লাইফ বা ইত্যাদি। আচ্ছা, আশ্চর্যের বিষয় হৈমবত মতানুসারে অর্হতেরও অবিদ্যা কিংবা সংশয় থাকতে পারে, তাদের মধ্যে লোভও থাকতে পারে, মানে অর্হতের যে পতন হতে পারে এটা এরা মানত। তারা অন্যের সহায়ে প্রত্যক্ষ জ্ঞান লাভ করে। হলো তো এইখানেই মতবাদের বিষয়গুলোই উল্লেখ করা হবে। আচ্ছা, এর পরের বিষয় হচ্ছে মাধ্যমক শাখা। তোমাদের যদি যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা হয় তাহলে জিজ্ঞাসা করতে পারো, এই কথাটা বুঝতে পারলাম না। এরপর হচ্ছে মাধ্যমক। মাধ্যমক এটা বিখ্যাত, শুনেছ হয়েছে যে মাধ্যমিক দর্শন বলে বলা হয়। এটা মাধ্যমিক পরীক্ষা না, মধ্যম শব্দ থেকে আসছে, নাগার্জুনের প্রবক্তা ছিলেন। তো যাই হোক, এই মাধ্যমিক দর্শনটা কিন্তু ওই 18 শাখার মধ্যে পড়ছে না, এই 18 শাখার পরবর্তীকালে। এবং এখানে আরো কয়েকটা দেখবে 18 শাখার বাইরে, সহজ্ঞান হচ্ছে এই 18 শাখার পরবর্তীকালের শাখা। তো মাধ্যমক হচ্ছে বা মধ্যমক বলে লেখা আছে, এখানে মা বললে ভালো হয়। ভারতবর্ষের মহাযান বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান 2 শাখার একটি হচ্ছে মাধ্যমক সম্প্রদায়, মানে মহাযানের মূল 2টো শাখা। সাব ডিভিশন অনেক আছে, একটা হচ্ছে এখানে আমরা পেলাম মাধ্যমক, আর একটা পরে দেখবো যোগাচার। এগুলো প্রত্যেকটাই বলা হবে। তো এই শাখার মতবাদ সম্পর্কে বলা হয়েছে অস্তি এবং নাস্তি। অস্তি মানে আছে, নাস্তি মানে নেই। এই আছে এবং নেই এই দুইয়ের মাঝের শাস্ত্র হচ্ছে মধ্যমক শাস্ত্র। মানে জগৎ আছে, ঈশ্বর আছে, আত্মা আছে, এটাও না, এটাও অসত্য, আবার জগৎ নেই, আত্মা নেই, ঈশ্বর নেই ইত্যাদি, এটাও অসত্য। মানে এর মিডল স্টেপের ফিলোসফি। এই মতবাদের মূল প্রবর্তক হচ্ছেন আচার্য নাগার্জুন। হলো এটা আচার্য, এবং পরবর্তীকালে আরো আচার্যর নাম উল্লেখ আছে। তিনি বলেছেন অস্তিত্ব শাশ্বতের প্রতিপাদক। শাশ্বত মানে কি? ইটারনাল, যেটা আদি নেই, মানে যেটা সৃষ্টি নেই, অনাদিকাল থেকে আছে। আর অনস্তিত্ব উচ্ছেদের প্রতিপাদক। উচ্ছেদ মানে বিনাশ, মানে যেটা তৈরি হয়তো হয়েছে কিছু কিন্তু বিনাশ হবে। যেটা আদি নেই সেটা হচ্ছে শাশ্বত, যেটার অন্ত আছে সেটা হচ্ছে উচ্ছেদ। তো বলছে এই দুটোই হচ্ছে চরম এন্ড দুটো।
তো শাশ্বত এবং উচ্ছেদ উভয়ের বহির্গত, অর্থাৎ এই দুই মতবাদ থেকে মুক্ত তত্ত্বই হলো বুদ্ধের উপদেশ। তার মানে জগতের যে সৃষ্টি এবং বিনাশ এই দুটোর বহির্ভূত তত্ত্বকেই বুদ্ধের উপদেশ বলে এরা স্বীকার করে। তো প্রতীত্ব সমুৎপাদের সরল অর্থ হচ্ছে কারণ সহযোগে উৎপত্তি। এইটা কথাগুলো লিখে রাখবে, এগুলো বহু জায়গায় আছে। এবং প্রতীত্ব সমুৎপাদের উপর তো এসে আছে 50 নম্বরে, প্রতীত্ব সমুৎপাদ 18-19 এসেছিল না, 19 মনে হয় এসেছিল প্রতীত্ব সমুৎপাদ। হ্যাঁ 19 এসেছিল। তো কারণ সহযোগে উৎপত্তি এটা বোঝায়, কিন্তু এর মধ্যে 12খানা স্টেপে এক্সপ্লেন করা, এটা বৌদ্ধ দার্শনিক তত্ত্ব। ওই একটা গল্প ছিল, কি জানো, গুপ্তধন নামে একটা গল্প ছিল, তোমরা অনেকেই পড়েছো এটা। এইচএসের যে বই রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মৃত্যুঞ্জয় নয়, হ্যাঁ হ্যাঁ মৃত্যুঞ্জয়, পায়ে ধরে সাধা রা নাই দেয় রাধা। ঠিক আছে ঠিক আছে। তো ওইখানে একটি কথা বলা ছিল যে বড় হওয়ার দুঃখ এখান থেকেই শুরু হলো, একটা লাইন ছিল। তো 24-এর ব্যাচের ক্ষেত্রে এবার তোমাদের দুঃখ শুরু হলো, এবার পড়াশোনার চাপ বাড়তে থাকবে। তো এই জন্য আমি বারবার করে বলছি যেগুলো হয়েছে সেগুলো তৈরি করো। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এই হলো প্রতীত্ব সমুৎপাদ, কারণ সহযোগে উৎপত্তি। তো পারমার্থিক দিক দিয়ে মানে হায়ার যদি ফিলোসফি বলা হয়, সেই দিক দিয়ে শূন্যতাকেই পরম সত্য বলা হয়। শূন্য মানে কি দেখো, অস্তি মানে হচ্ছে প্লাস পজিটিভ দিক, নাস্তি মানে নেগেটিভ দিক, তার মিডিল অবস্থান সেটা তো জিরো। এটা আমরা অঙ্কতেও তো সেটা মানি। এই জিরো যে শূন্যতা বলা হয়, তাহলে না আছে না নেই, এই শূন্যতাকেই বলা হয় পরম সত্য। এই শূন্যতাকে আধার করে মাধ্যমক মতবাদ প্রতিষ্ঠিত, এইটুকুই বলা। এর বেশি দেখতে গেলে আমি নিজেও খুব একটা ভালো এটা বুঝি না মাধ্যমক দর্শন সম্পর্কে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে নাগার্জুন, আর্দ্রদেব, বুদ্ধপালি, ভাববিবর, চন্দ্রকীর্তি, শান্তিদেব এরা অনেক হচ্ছেন এই শাস্ত্রের আচার্য। আর এদের যদি গ্রন্থ বলা হয়, তো গ্রন্থ নামটা বলা নেই, এখানে লিখে নাও। প্রথম হচ্ছে মূল মাধ্যমক কারিকা, এইটা হচ্ছে মূল যে মাধ্যমক দর্শনের প্রতিপাদক গ্রন্থ, এবং এর অনেকগুলো টিকা লেখা আছে। নাগার্জুনের মনে নিজেরই টিকা আছে এবং অন্যান্যদের হয়তো টিকা আছে মূল মাধ্যমক কারিকা। এইটা হলো এই শাস্ত্রের মূল গ্রন্থ, এছাড়া আরো অনেক গ্রন্থ রচিত হয়েছে। এটাই পয়েন্টটা এখানে অ্যাড করে নেবে। এই গেল। এরপরে যোগাচার শাখার দেখা হবে। কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলবে। এখান থেকে কিন্তু বছর বছর একটা করে থাকে প্রশ্ন, এটা হেলাফেলার জিনিস না। 10 নম্বরে আচ্ছা, যোগাচার শাখা বলা হচ্ছে যে পরবর্তীকালে 4টি মুখ্য বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে অন্যতম হচ্ছে যোগাচার শাখা। 4টে শাখা কি কি? একটা তো আমরা দেখলাম যে মহাযানের মধ্যে পড়ছে মাধ্যমক এবং এই যে যোগাচার নামটি বলা হয়েছে। আর হীনযান যে শাখা, তার মধ্যে 2টো শাখা পড়ে। একটা হচ্ছে এখানে পরে নামগুলো উল্লেখ আছে, একটা সৌত্রান্তিক আর একটা হচ্ছে বৈভাষিক। তাহলে মাধ্যমক, যোগাচার, সৌত্রান্তিক, বৈভাষিক, এটা হচ্ছে পরবর্তীকালে 4খানা মেজর শাখা। আর বাকি ওই যে ধর্মগুপ্ত, জ্ঞানতানা, এগুলো বিলুপ্ত হয়ে গেছিল বা অন্যান্য শাখার সঙ্গে মার্জ করে গেছিল। 4টের মধ্যে একটা হচ্ছে যোগাচার। এই সম্প্রদায়ে একান্তই ভাববাদী। ভাববাদী বা ভাববাদ মানে কেউ জানো? যেটা আইডিয়ালিজম বলা হয় ইংরেজিতে। ফিলোসফি কেউ পড়েছো? কেউ না? আচ্ছা, ভাববাদ বা আইডিয়ালিজম মানে হচ্ছে যে মেন ফান্ডামেন্টালস হচ্ছে যে আমার যে চিন্তা ভাবনা, মানে আমার চেতনাটাই হচ্ছে আসল। মানে বাহ্য জগৎ হচ্ছে বাহ্য জগতের কোনো অস্তিত্ব নেই। মানে আমি যেটা ভাবছি সেটাই বাইরের জগতে সেটাই প্রতিফলিত সত্য, হচ্ছে। বাহ্য জগতে সত্য নয়। এবং
এটার খুব সুন্দর একটি লাইন বলা হয় যে আমার চেতনার রঙে পান্না হলো সবুজ। মানে পান্না সবুজ কেননা আমি ওটাকে সবুজ বলে ভাবি, আদারওয়াইজ ওটা সবুজ না। এটা থিওরিটিক্যালি অনেক আছে, বাদ বিবাদ আছে, এবং বর্তমানে মানে যেটা রিয়েলিজম বা বস্তুবাদ যেটা বলা হয় তাদের প্রাধান্য বেশি, বিশেষত মার্ক্সীয় দর্শনের আবির্ভাবের পরে এবং আরও যখন ফ্রয়েড প্রমুখ এলেন এরা এসে একদম এদের কোণঠাসা করে দিয়েছে কিছুটা। অবশ্য ভাববাদীরা আবার জেগে উঠেন। ভাববাদীরা মুখ্যত হচ্ছেন যারা প্রাচীন ধর্মভিত্তিক যে ফিলোসফি সেখান থেকে ডিরাইভ হচ্ছে। হ্যাঁ, এই ভাববাদী বা রিয়েলিস্টিক যারা আছেন মানে বস্তুবাদী, তারা কেউ সন্ন্যাসী খুব একটা নন, কিন্তু পাশ্চাত্যের ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছেন যারা ওই মানে বিশপ টিশপ হয়তো ছিলেন, কিন্তু তারা ওই একটা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড। আর ভারতবর্ষের যে দর্শনগুলো আছে মেজরিটি সবই হচ্ছে ভাববাদী। বেদান্ত যদি দেখো, এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যখনই বলা হচ্ছে, জগৎ মিথ্যা মানে কনসাসনেসটাই আছে, বা বস্তু জগতের কোনো ভ্যালু নেই। তো বৌদ্ধ দর্শনের মধ্যেও এই বিষয়গুলোর প্রাধান্য দেয়া হচ্ছে যে নির্বাণই হচ্ছে সত্য, বাহ্য জগতের কোনো অস্তিত্ব নেই, এটা অনিত্য। এবং ন্যায়, সাংখ্য প্রভৃতি আমাদের যে দর্শনগুলো আছে সেগুলোও এই ধরনের, যদিও সাংখ্যের মধ্যে কিছুটা মনে হয় এই বস্তুবাদী বিষয় কিছুটা আছে। আর বাকি ভারতীয় দর্শনের মধ্যে চারবাক দর্শন তো একান্তই বস্তুবাদী, যে আমি যেটা দেখছি সেটাই আছে, তার বাইরে আর কিছু নেই, প্রত্যক্ষই হলো প্রমাণ, মানে যেটা চর্মচক্ষিতে দ্বারা দেখা যাচ্ছে সেটাই আসল, আর তার বাইরে কিছু নেই। তো ভাববাদী তাই বস্তু বাহ্য জগতের অস্তিত্ব অস্বীকার। আজীবকটা কি চারবাক পন্থীদের মতোই? আজীবক, তুমি আমার একটা জিনিস বলি, তুমি অপ্রাসঙ্গিক প্রশ্ন করবে না, এটা শেষে করবে, এই প্রশ্নগুলো লিখে রাখবে না। আজীবকের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। আজীবকরা আলাদা, চারবাকরা আলাদা, এবং তাদের আইডিওলজি পুরোপুরি আলাদা, মানে পরস্পরের বিপরীতে। প্রাসঙ্গিক বিষয় জিজ্ঞেস করবে, শেষেরগুলো মানে শেষে জিজ্ঞাসা করবে, নাহলে এই কথার ফ্লোটা নষ্ট হয়ে যায়। এই সম্প্রদায় ভাববাদী, তাই বাহ্য জগতের অস্তিত্ব অস্বীকার করতেন। এবং যোগাচার প্রসঙ্গেই আগের একখানা নোটে বলা হয়েছিল যে এরা আলয় বিজ্ঞান বলে একটি বিষয়ে স্বীকার করতো। এখানে আলয় বিজ্ঞান কথাটি কি লেখা আছে? হ্যাঁ, শেষে আছে, সেটা বলছি। তো তাদের মতে কেবল বিজ্ঞান বা চেতনাই ভাব পদার্থ, আর বাহ্য জগৎ তার দ্বারা নিরূপণ করা হয়। ভাবের উল্টো কি? অভাব। মানে যেটা আছে, ভবতি ইতি ভাবঃ সো ভবতি, ভবতি মানে হয়, জানো তো, যেটা হয় বা যেটা আছে সেটা ভাব, যেটা নেই ন ভবতি ইতি অভাবঃ, যেটা নেই সেটা হচ্ছে অভাব। তাহলে এই চৈতন্যই শুধু আছে, মানে কনসাসনেস, বাকি সব অনিত্য। তাই এই মতবাদ বিজ্ঞানবাদ নামেও পরিচিত, কেন এরা বিজ্ঞান বা চেতনার অস্তিত্বকে স্বীকার করত। হলো এই সম্প্রদায় আনুমানিক ৫ম শতাব্দীতে উদ্ভব হয়। মৈত্রনাথ, বসুবন্ধু, ধর্মকীর্তি, শিলভদ্র, শান্তরক্ষিত, কমলশীল প্রমুখ এই বিজ্ঞানবাদের আচার্য। এইসব নামগুলো শুনেছ, শিলভদ্র, শান্তরক্ষিত, কমলশীল, বসুবন্ধু, মৈত্রনাথ, এরা তো আমরা নাম শুনেইছি। ধর্মকীর্তির নাম হয়তো অনেকে শুনে থাকবে। এরা এক একটা মানে ভারতবর্ষের দর্শনের এক একটা পর্বত। এখনো পর্যন্ত এনাদের নিয়ে প্রাচ্য পাশ্চাত্যে প্রচুর রিসার্চ হয়। তোমরা বেশিরভাগই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাই করো না, কিন্তু যারা একটু হিস্ট্রি বা ফিলোসফি এগুলো নিয়ে যারা চর্চা করে তারা মোটামুটি এদের নাম টাম শুনেছে। মানে ভারতবর্ষের দার্শনিক যে তার একটা এনারা হচ্ছেন এক একটা দিকপাল। আচ্ছা, তো এই মতে বাহ্যবস্তুর পাশাপাশি বিজ্ঞানের অনিত্যতা স্বীকার করা হয়েছে। তবে একটি বিজ্ঞান নিরুদ্ধ হবার পর আরেকটি বিজ্ঞানের উৎপত্তি হয়। এই ক্রমিক বিজ্ঞান পরম্পরাকে আলয় বিজ্ঞান বলা হয়। ওই যে একটি কথা বললাম, একটা প্রদীপ জ্বালা হলো, এই প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালা হলো, সেখান থেকে আর একটা প্রদীপ জ্বালা হলো, এই সিরিয়ালি যদি জ্বালা হয় মানে প্রত্যেকটা আলাদা আলাদা বলা যায়, মানে একটা থেকে আর একটা উৎপত্তি হচ্ছে, দুটো একসাথে তৈরি হচ্ছে না। কিন্তু আবার এগুলোকে আলাদাও বলা যায় না, এই জন্য বলা হচ্ছে আলয় বিজ্ঞান। আলয় মানে হচ্ছে গৃহ বোঝায়।
তো এই প্রত্যেকটাকে একটা ইউনিট হিসেবে ধরা হচ্ছে, এটা আলাদা আলাদা না। তো তবে অষ্টম শতাব্দীর পর হতে এই সম্প্রদায় ক্রমশ নিষ্প্রভ হতে শুরু করে। এর অন্যতম কারণ হতে পারে এই দর্শনের নেতিবাচক ভাবধারা। নেতিবাচক মানে জগৎ যদি অস্বীকার করা হয় তাহলে তো জগতের মানে আসপেক্টটাই মানুষের চলে যাবে। সবই যদি নেই বলা হয়, সবই অস্তিত্ব শূন্য, তাহলে তো সেটার ভ্যালুলেস হয়ে যাবে। মানুষ তো এই যে দেখছি যে রবীন্দ্রনাথ প্রমুখ যে বলে না যে যেটা রাবীন্দ্রিক যে নান্দনিকতা বলা হয়, ওই যে কি যেন একটা লাইন আছে বিখ্যাত, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, কি এই জগতের মাঝে, লাইনটা মনে পড়ছে না। মানে এই যে ত্যাগ বৈরাগ্য, যে মানে সবই অনিত্য, সবই অপবিত্র ইত্যাদি যে জাগতিক বিষয় বলা হয়, সেইটা না, এইটাকে নিয়েই চলতে হবে, তার মধ্যেই মুক্তি। তো ওই যে নেগেটিভিজম, সেই জন্য একটা প্রভাব পড়ে। এবং স্বামী বিবেকানন্দ যেটা বলেন যে বৌদ্ধ ধর্মের যে ভারতবর্ষ থেকে অবলুপ্তির কারণের মধ্যে একটা পড়ে, যেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের নেই এর ব্যাপারটা খুব বেশি। নির্বাণের অস্তিত্ব স্বীকার করা আছে, কিন্তু নির্বাণ নেগেটিভ অর্থে। নির্বাণ হচ্ছে দুঃখ থেকে মুক্তি, নির্বাণ হলো পুনর্জন্ম থেকে মুক্তি, এই থেকে মুক্তি, ওই থেকে মুক্তি, মানে নেগেটিভ। কিন্তু সেটা কোনো অস্তিত্বশীল বিষয়ের কথা বলা হচ্ছে না। কিন্তু সনাতন বা হিন্দু দর্শনের ক্ষেত্রে কি বলছে, ব্রহ্মের অস্তিত্ব, বা যারা সাকার রূপের কথা মানে, তারা যে যে যার ইষ্ট দেবতা, শিব, দুর্গা, কালী ইত্যাদি, তাকে, বা কৃষ্ণ, বিষ্ণু প্রভৃতি, আমরা যে যখন মোক্ষ লাভ করবো তখন গিয়ে শিবলোকে জন্মগ্রহণ করবো, গিয়ে বিষ্ণুলোকে জন্ম করবো, ব্রহ্মলোকে গিয়ে জন্মগ্রহণ করবো, গিয়ে সেখানে গিয়ে একটা অনন্ত আনন্দে কাটাবে ইত্যাদি, এই ধরনের বলা হচ্ছে। তো এর একটা পজিটিভ দিক। তো সাধারণ মানুষের কাছে অ্যাপ্রোচ দিতে গেলে ওই পজিটিভ দিকটাই অনেক বেশি গ্রহণযোগ্য হয়। সবই যদি বলা হয় দুম করে, তোমাদের যদি এখন বলা হয় দেখো সবই অনিত্য, এটা তোমাদের তার বিশেষ পড়া হবে না, যদি সত্যি গিয়ে ভিতরে উপলব্ধিটা হয়। আমারও উপলব্ধি হয়নি, সেই জন্যই জাগতিক কর্মে লিপ্ত আছি। তো এই অ্যাপ্রোচটা এই জন্য বেশি দিন স্থায়ী হয়নি। এই গেল। এবার হচ্ছে বৈভাষিক। বৈভাষিক হচ্ছে কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে চতুর্থ সঙ্গীতিতে সমগ্র ত্রিপিটকের নবরূপায়ণের পর এর ব্যাখ্যা গ্রন্থ বা বিভাষা শাস্ত্র রচনা হয়। বৈভাষিক সম্প্রদায় এই বিভাষার প্রামাণ্যে বিশ্বাসী হয়, ওই নামে পরিচিত হয়। তাহলে বিভাষায় যারা বিশ্বাসী তারা হচ্ছে বৈভাষিক। এখানে নাম বলা হলো, মানে নামের অর্থ। বৈভাষিক শাখাটি অত্যন্ত রক্ষণশীল হয়, দীর্ঘদিন কাশ্মীরেই সীমাবদ্ধ ছিল। তবে বসুবন্ধু এবং অসঙ্গের মাধ্যমে এই মত অন্যত্র প্রচারিত হয়। বৈভাষিকগণ ছিলেন সৌতান্ত্রিক শাখার বিপরীত, তারা সূত্রের পরিবর্তে অভিধর্মের উপর জোর দিতেন। হলো। আর বৈভাষিক শাখার অভিধর্ম পিটকে 7টি গ্রন্থ ছিল বলে জানা যায়। আচ্ছা, এটা ক্যাটাগরাইজ করে। তাহলে এখানে হলো নামের অর্থ, বৈভাষিক শাখা কাশ্মীরেতে ছিল এবং পরে অন্যান্য প্রসারিত হয়। এটা কি পরে বলা আছে? আচ্ছা, এটা হচ্ছে অবস্থান মোটামুটি। বৈভাষিক, এবারের মোটামুটি সাহিত্যের কথা বলা হচ্ছে যে বৈভাষিক শাখার অভিধর্ম পিটকে 7টি গ্রন্থ ছিল, যা কাত্যায়নী পুত্র রচিত জ্ঞানপ্রস্থান, সঙ্গীতি পর্যায় সূত্র, প্রকরণ পাদ, বিজ্ঞানকায়, ধাতুকায়, ধর্মস্কন্ধ, প্রজ্ঞপ্তিশাস্ত্র। এই 7টা যে প্রকরণ হচ্ছে আমাদের পালির যে সপ্ত প্রকরণের অনুরূপ গ্রন্থ। আচ্ছা, এগুলির মধ্যে জ্ঞানপ্রস্থান সূত্র প্রধান বলে গণ্য করা হতো, এর ওপর বহু টিকা রচিত হয়েছিল। এইখানে পুরো সাহিত্যের পাঠ হলো এটা। আচ্ছা, এই সম্প্রদায় ছিল বস্তুবাদী, ফিলোসফিক্যাল কথা বলা হচ্ছে। তাহলে ওই দিকে আমরা দেখলাম যোগাচার্য দর্শন, সেটা হচ্ছে ভাববাদী। এরা বলছে না কিছুই অনস্তিত্বশীল, শুধুমাত্র চেতনাই আছে। আর এরা বস্তুবাদী, মানে তারা চিত্ত এবং বাহ্য জগৎ উভয়ের অস্তিত্বই স্বীকার করত। মানে আমি যে ভাবছি এটাও যেমনে, আবার যে সেই বস্তুটা আসলেও সেটা আছে, মানে আমার শুধু ভাবার জন্য নয়। সর্বাস্তিবাদের সঙ্গে এর বিশেষ সাদৃশ্য দেখা যায়। উভয় মতে 75 প্রকার ধর্মের অস্তিত্ব স্বীকার করা হয়।
আচার্য ধর্মত্রাত, এটা ফিলোসফি হলো। ঘোষক, বুদ্ধদেব, বসুমিত্র প্রমুখ এই সম্প্রদায়ের অনুসারী ছিলেন এবং বহু গ্রন্থ রচনা করেন। এখানে একটা অ্যাড করতে পারো, অভিধর্ম কোষ হচ্ছে বৈভাষিক শাখার একটি গ্রন্থ। অভিধর্ম কোষ এটা আমাদের এমএতে কিছুটা পাঠ্য ছিল। আচ্ছা, এই গেল। আর কটা বাকি আছে? সর্বাস্তিবাদ, সৌত্রান্তিক, সহজ্জান, তিনটা আছে। চল করে এগুলো বলে দিচ্ছি। আচ্ছা, সর্বাস্তিবাদ হচ্ছে স্থবিরবাদ থেকে সর্বাস্তিবাদ উৎপন্ন হয়, এটা পালি সব্যর্থীবাদও। আচ্ছা, এরা সর্ববিষয়ের অস্তিত্ব স্বীকার করতেন বললেন, সর্বাস্তিবাদের নামে পরিচিত হলো নামের অর্থ। তবে এটি মূল সর্বাস্তিবাদ থেকে পৃথক এবং তাদের স্থবিরবাদের সঙ্গে বিশেষ সাদৃশ্য দেখা যায় হলো এই অবস্থানে, মানে শাখা বিভাজন। এবার নির্বাণ, দ্বাদশ আয়তন, পঞ্চস্কন্ধ, অষ্টাদশ ধাতু। আচ্ছা, নির্বাণ তো জানো, নির্বাণ মানে যে মোক্ষ বোঝায় বৌদ্ধ মতে, মানে সকল দুঃখ কষ্ট পুনর্জন্ম থেকে মুক্তি। দ্বাদশ আয়তন মানে কি? আচ্ছা, এই টার্মগুলো লিখে রাখবে এবং মনে রাখবে, কারণ এই আয়তন, স্কন্ধ, ধাতু, প্রতীত্ব, সমুৎপাদ এগুলো কিন্তু ঘুরে ফিরে যতদিন পালি পড়বে এই টার্মগুলো আসবে। আচ্ছা, আয়তন হচ্ছে যে 6টি ইন্দ্রিয়, 5টা তো আমরা ইন্দ্রিয় বলি, তার সঙ্গে মনকে জোড়া হচ্ছে 6টি ইন্দ্রিয় এবং তার যে 6টি ক্রিয়া। 6টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি, তার ক্রিয়া কি? চোখ দিয়ে আমরা দর্শন করি, কান দিয়ে শ্রবণ করি, নাক দিয়ে ঘ্রাণ গ্রহণ করি। এই 6টা ইন্দ্রিয়, 6টা ক্রিয়া। মন দিয়ে কি করি? মন দিয়ে চিন্তা করি। এই 6টা ইন্দ্রিয়, 6টা ক্রিয়া মিলে 12টা হচ্ছে। এই 12টাকে বলা হয় আয়তন। পঞ্চস্কন্ধ তো এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এইটা। অষ্টাদশ ধাতু হচ্ছে কি? এই যে 6টা ইন্দ্রিয়, 6টা ক্রিয়া এবং তার যে 6খানা বিষয়। চোখ দিয়ে কি আমরা দেখি? দৃশ্যমান বস্তু দেখি। কান দিয়ে কি? যেটা শ্রবণ, শব্দ শুনি আমরা, শ্রবণযোগ্য বিষয়। জিহ্বা দিয়ে কি? রস আস্বাদন করি, টেস্ট। তো 6টা ইন্দ্রিয়, তার 6টা ক্রিয়া এবং তার 6টা যে বিষয়, এই 18খানা হচ্ছে ধাতু হলো। তাহলে আয়তন বলতে কি বোঝায় কেউ বলো দেখি? 6টি ইন্দ্রিয় ও 6টি তাদের ক্রিয়া, আর টোটাল ধাতু 12টা বলতে আয়তন, তার 6টা বিষয়, মানে 12টা ইন্দ্রিয়, আয়তন আর 6টা 6টা ক্রিয়া, বিষয়। 6টা বিষয়, এগুলো হচ্ছে 18 রকম ধাতু। আর প্রতীত্ব সমুৎপাদ বলতে কি বোঝায় কেউ বলতে পারবে? প্রতীত্ব সমুৎপাদ, হ্যাঁ, প্রতীত্ব সমুৎপাদের অর্থ হচ্ছে কারণ সহ উৎপত্তি, এবং এটা পরবর্তীকালে যখন সেটা পড়ানো হবে তখন অনেক ডিটেলসে বলা হবে। এই নোটটা ভীষণ কঠিন, যাই হোক, মানে প্রতীচ্য সমুৎপাদ পালিতে। তো সেটা ওই 12খানা স্টেপে বোঝানো হয়। কারণ বলতে কিসের কারণ না, বৌদ্ধ ধর্মের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে দুঃখের উৎপত্তি। তো দুঃখের উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা 12টা স্টেপে এক্সপ্লেন করা হয়েছে। তো এই বিষয়গুলো এরা সর্বাস্তিবাদ হচ্ছে স্থবিরবাদের মতনই মানত। কুষাণরাজ কনিষ্ক এই মতের অনুগামী ছিলেন। চতুর্থ সংগীতির পরে এই পদবাদ বৈভাষিক নামে পরিচিত হয় বলে অনেকে মনে করেন হলো। সংস্কৃত ভাষায় তাদের স্বতন্ত্র সূত্র, বিনয়, অভিধান পিটক ছিল, যা বর্তমানে মূল চৈনিক ও তিব্বতী অনুবাদে পাওয়া যায় হলো। মেইন টেক্সটগুলো পাওয়া যায় না, ট্রান্সলেশন পাওয়া যায়। এ সাহিত্যের কথা গেল। এই সম্প্রদায়ের অপর নাম হেতুবাদ বা মরুন্তক বলে উল্লেখ করা হয়েছে। তাহলে এক্সট্রা নাম হিসেবে এই দুটো কথা আসছে। আচ্ছা, এরপরে সৌত্রান্তিক। স্থবিরবাদ অনুসারে কাশ্যপীয় থেকে সাংক্রান্তিক এবং তা থেকে সৌত্রান্তিক সম্প্রদায় উৎপন্ন হয়। তবে সুমিত্র সাংক্রান্তিক এবং সংজ্ঞার সাংটা অনেক সময় রিভার্সে থাকে অনেক সময়। তো বসুমিত্রের মতে এই দুটো অভিন্ন। আচ্ছা, এইটা হলো শাখা বিভাজন। এই সম্প্রদায় মতে বুদ্ধ বচন বা সূত্রান্ত কেবল প্রামাণিক, তাই তারা এই নামে অভিহিত। তাহলে নামের অর্থ এখানে বলা হচ্ছে। সূত্রান্তকে মানত বলে সৌত্রান্তিক বলা হচ্ছে। এক সময় এই মত অতি প্রসিদ্ধি লাভ করলেও মুখ্য 4টি বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এটি অন্যতম হয়। মানে ওই যে যোগাচার, মাধ্যমক,
আর ওদিকে হচ্ছে বৈভাষিক সৌতান্ত্রিক, 4টে। সৌতান্ত্রিক শাস্ত্র বর্তমানে বিশেষ পাওয়া যায় না তাহলে সাহিত্যের আর তবে বসুবন্ধু রচিত অভিধর্মকোষের যশমিত্রকৃত ব্যাখ্যাতে এদের কিছু মতবাদ পাওয়া যায়। তত্ত্ব সংগ্রহকার শান্তরক্ষী তথা কমলশীল নিজেদের সৌতান্ত্রিক বলতেন, যদিও তারা বিজ্ঞানবাদী চিন্তার ধারার ছিলেন এবং সম্ভবত সৌতান্ত্রিক এবং যোগাচারের মিশ্র কোনো সম্প্রদায়ভুক্ত ছিলেন। হলো এই আচার্যদের নামগুলো বলা হচ্ছে। হিউয়েনসাংয়ের মতে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কুমারলাল, অন্যান্য আচার্যদের শ্রীলব্ধ, ধর্মত্রাত, বুদ্ধদেব প্রমুখ। তাদের রচনা এখন পাওয়া যায় না, তার সাহিত্যগুলো পাওয়া যাচ্ছে। অবশ্য ধর্মত্রাতের উদানবর্গ নামে একটি সূত্র সংকলনের খণ্ডিতাংশ তুর্কিস্তানে পাওয়া যায়। সৌতান্ত্রিকগণ সংস্কৃত বা কারণ সহযোগে উৎপন্ন বস্তুমাত্রের ক্ষণিক স্বভাব স্বীকার করতেন। ক্ষণিকবাদ যেটা সেটা মানতেন। নির্বাণকেও তারা ভাব পদার্থ বলে স্বীকার করতেন না। বৈশেষিকদের মতো তারাও প্রত্যেকের পরিবর্তে অনুগাম গম্য জ্ঞানে বিশ্বাসী ছিল। এই কিছু বিষয় এখানে বলা হলো। লাস্ট পড়ে থাকে সহজযান। আচ্ছা, সহজযান হচ্ছে এটা আরো পরবর্তীকালে, এটা মোটামুটি নবম দশম শতক থেকে মোটামুটি এইগুলো তো এই মতবাদ আসছে। আচ্ছা, সহজযানের এটা অনেক সময় তোমরা সহজিয়া বলে নাম শুনেছ। সহজিয়া বা বাউল টাউলদের যে সাধনা, তার সঙ্গে অনেক সাদৃশ্য আছে। তো অনেকে মনে করেন যে বাউলদের যে সাধনা, বাউল, তারপর কর্তা ভজা ইত্যাদি বেশ কিছু সম্প্রদায় যেগুলো বঙ্গদেশে প্রচলিত ছিল, এরা হচ্ছে সহজযানেরই একটা বিবর্তিত রূপ। আচ্ছা, সব বজ্রযানের সূক্ষ্মতর স্তর হচ্ছে সহজযান। এই মতবাদ অনুসারে শূন্যতা হলো প্রকৃতি, করুণা হলো পুরুষ। শূন্যতা মানে কি? জ্ঞান। যেটা ওই যে মাধ্যমিক দর্শনে বলা হচ্ছে যে আছে আর নেই দুটোরই মধ্যম অবস্থা হলো চরম জ্ঞান। ওই জ্ঞান উপলব্ধি করলেই নির্বাণ লাভ হয়। তো শূন্যতা হচ্ছে প্রকৃতি, আর করুণা হচ্ছে কি? কম্প্যাশন, যেটা একটা বোধিসত্ত্বের যে করুণা ভাবটা আনলে তবে তিনি পূর্ণতা অর্জন করবেন, সেই যে গুণ সেটাকে পুরুষ। তাহলে এই প্রকৃতি এবং পুরুষের মিলনে বোধিচিত্তের উৎপত্তি হয়। বোধিচিত্ত মানে যে চিত্তে বোধিজ্ঞান লাভ হয়। তো এই অবস্থায় সাধক মহাসুখ লাভ করেন, যা সহজ সুখ নামে পরিচিত। সহজ শব্দটির আক্ষরিক অর্থ সহজাত। তাই তন্ত্রমন্ত্র, পূজার্চনা, মণ্ডল, মুদ্রা ইত্যাদির পরিবর্তে উচ্চ সাধনার মাধ্যমেই সহজাতভাবে জ্ঞান লাভ হয়। এইটি এদের মতবাদের অর্থ। হলো বজ্রযান, তন্ত্রযান, মন্ত্রযান, কালচক্রযান, এইরকম বিভিন্ন শাখা আছে। তাদের ধারণা হচ্ছে যে বিভিন্ন যে পূজার্চনা, মণ্ডল রচনা এবং তান্ত্রিক সাধনা, যেটা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম, সেটার মাধ্যমে সিদ্ধি লাভ হয়। আর এনারা বলছেন না, এগুলোর প্রয়োজন নেই, সহজাতভাবে গুহ্য সাধনার মাধ্যমে যে সহজ সুখ লাভ হয়। তো সহজ সুখ উৎপন্ন হলে শূন্যতা জ্ঞান তথা নির্বাণ লাভ ত্বরান্বিত হয়। সহজযানে গুরুর ভূমিকা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুর শিষ্যত্ব ব্যতীত সহজ জ্ঞান লাভ হয় না। এবং সহজবাদ জানের যারা আচার্য ছিলেন, লুইপাদ, সরহপাদ, কানহপাদ, ভূসুকুপাদ প্রমুখ, এরা সিদ্ধপ্রাপ্ত গুরু বা সিদ্ধাচার্য নামে পরিচিত ছিলেন। এই হলো আচার্যদের বিষয়। এদের মধ্যে সরহের দোহাকোষ তথা বিভিন্ন সিদ্ধাচার্যদের সংকলন চর্যাপদ হচ্ছে সহজযানের অমূল্য গ্রন্থ। তাহলে এই যে সাহিত্য এদের, এটা হচ্ছে আমরা বাংলা ভাষার যে প্রাচীন সাহিত্য বলে যেগুলো মনে করি, যেমন চর্যাপদ, দোহাকোষ, এছাড়া একটি ডাকার্ণব বলে গ্রন্থ আছে, এবং আরও বহু মাইনর গ্রন্থ পরবর্তীকালে আবিষ্কার হয়েছে। চর্যাপদ বলতে যে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার হচ্ছে সেটা শুধু না, আরও পরে অনেক এরকম চর্যাপদ, মানে আরও ওরকম পদ, যে ওই কা তরুবর পঞ্চ বিড়াল চঞ্চল চিয়ে কৈঠ ভালো ইত্যাদি এরকম পাওয়া গেছে। তো এই হচ্ছে সহজযানে যে সাহিত্য। সহজযানের উৎপত্তি বঙ্গদেশে হলেও মানে এর অবস্থানের কথা বলা হচ্ছে। কালক্রমে এই সম্প্রদায় হিন্দু ধর্মের বিভিন্ন শাখায় মিশে যায়। এদের মধ্যে নাথ সম্প্রদায়, অবধূত সম্প্রদায়, শ্রীচৈতন্য প্রভৃতি গৌড়ীয় সম্প্রদায় উল্লেখযোগ্য। এটা শুনলে লোকে তেড়ে আসবে, কিন্তু যারা গবেষক তারা বলেন যে কিছু কিছু সাদৃশ্য আছে এদের যে মতবাদের সঙ্গে।
তবে বাংলা থেকে অবলুপ্ত হলেও তিব্বতে এই মতবাদ আজও প্রচলিত আছে। তাহলে এই অবস্থানের বিষয় এখানে বলা হলো। এই গেল, এখানে শেষ হচ্ছে। তো এগুলো ভীষণ ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্ট না লাগলেও এগুলো পড়তে হবে, কেননা প্রতিটা সালে একটা করে প্রশ্ন থাকে। তো এখান থেকে মোটামুটি নোট যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমি যে ক্যাটাগরিগুলো বলে দিলাম, মানে নামের অর্থ, অবস্থান, তাদের আচার্য, তাদের সাহিত্য, তাদের মতবাদ, এই ক্যাটাগরি অনুযায়ী মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভালোভাবে লিখতে পারবে। আর যদি কিছু পারো, ওই যেটা আমি ভূমিকা হিসেবে যে বিষয়গুলো দেখালাম সেগুলো উল্লেখ করতে পারো, যে এই যে গ্রন্থ এদের সম্পর্কে আমরা মানে এই যে শাখা, এই শাখাতে সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি, এই মহাবংশ, দীপবংশ, কথাবস্তু এবং বসুমিত্র প্রমুখ গ্রন্থ থেকে এদের সম্পর্কে জানা যায়, এটা অ্যাড করতে পারো। শাখাটা উদ্ভব কী হয়েছে সেটা অ্যাড করতে পারো। আচ্ছা, এখান থেকে কোনো কিছু প্রশ্ন আছে প্রাসঙ্গিক? বজ্রযানটা কোথা থেকে এসছে একবার একটু লিখে দেবেন। বজ্রযানের বিষয় হচ্ছে, দেখো, স্থবিরবাদ সম্পর্কে মোটামুটি তোমরা শুনেছো। স্থবিরবাদের মুখ্য বিষয় কি হচ্ছে? অষ্টাঙ্গিক মার্গ, সোজা কথা। কিন্তু অষ্টাঙ্গিক মার্গে কি বলা হচ্ছে? যে সম্যক দৃষ্টি, সম্যক কর্ম ইত্যাদি। মানে মেন হচ্ছে কি, যে তোমার শারীরিক যে কাজকর্ম, শারীরিক এবং মানসিক যা কিছু বৃত্তি আছে সেগুলোকে শুদ্ধ করতে হবে। সেই শুদ্ধতার মাধ্যমেই নির্বাণ লাভ হবে। এটা হলো স্থবিরবাদ, যে প্রাচীন বৌদ্ধ ধর্মের মুখ্য বিষয়। কিন্তু পরবর্তীকালে অনেক দার্শনিক মতবাদের উদ্ভব হচ্ছে। তার মধ্যে এই যে মাধ্যমিক দর্শন যেমন বলা হচ্ছে, যে শূন্যতার উপলব্ধি করতে হবে, আছে এবং নেই এর মধ্যবর্তী অবস্থা, এবং অনেক দার্শনিক তত্ত্বের উদ্ভব হচ্ছে। তো এই যে দার্শনিক যে তত্ত্ব, সেগুলো আমরা মাধ্যমিক দর্শনে পাচ্ছি, যোগাচর দর্শনে পাচ্ছি, সৌত্রান্তিক দর্শনে পাচ্ছি, বৈভাষিক দর্শনে পাচ্ছি। এরা ভিন্ন ভিন্নভাবে বিষয়টাকে রিপ্রেজেন্ট করেছেন। কিন্তু তন্ত্রযান বা বজ্রযানে কি হচ্ছে, বজ্র শব্দটার অর্থ বলা হয় যে মানে পরম জ্ঞান হিসেবে উল্লেখ করা হয়। আমি এগুলো খুব বেশি জানি না, কারণ এটা আমরা পালি সাহিত্যের লোক, আমরা থেরোবাদের লোক, তো এগুলো কতটা পড়াশোনা নেই। তবু যেটুকু বিষয়, বজ্র অর্থে ওই বলা হয় যে এই যে শূন্যতা যে বলা হচ্ছে, শূন্যতা, নির্বাণ, বোধি জ্ঞান যে বলা হচ্ছে, এবং সেটাকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে কাইন্ড অফ বজ্র বলে। এবং এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ওয়ান, একটা, এর আর বিকল্প নেই, মানে এটাই পরম অবস্থা। এবার এইটা থেকেই বলা হচ্ছে যে অদ্বয় বলে শব্দটি প্রয়োগ করা হয়, মানে এক। আমরা ডিফারেন্ট ফরমেশন দেখছি বটে, কিন্তু আসলে হচ্ছে সবই ওই শূন্যতাই হচ্ছে পরম তত্ত্ব। এটাকে বজ্র বলে কেউ রিপ্রেজেন্ট করছে, কেউ সেটাকে বোধিজ্ঞান বলছে, কেউ নির্বাণ বলছে। যে মুখ্য বিষয় হচ্ছে এটা, এই অদ্বয় থেকেই। এবং পরে আমাদের বেদান্তের যেমন যে অদ্বৈতবাদের কথা বলা হয়, যে এক ব্রহ্মই আছে, সেখান থেকে সব কিছু ডিরাইভ হচ্ছে। তো সিমিলার এই যে অদ্বয়ের যে তত্ত্ব, সেটাকে অনেকে বজ্র বলছেন অন্যান্য নামে, সেখান থেকে এই যে জাগতিক বিভিন্ন বিষয়গুলো তৈরি হচ্ছে, এরই নাম হচ্ছে বজ্র। এবার এইখানে গিয়ে যে কিছু যে সাধনার উল্লেখ করা হচ্ছে, যে তন্ত্রমূলক সাধনা, যে সাধনার মাধ্যমে গিয়ে চরম তত্ত্বকে উপলব্ধি হবে। তো সেখানে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপ আছে, এই যে বিভিন্ন মণ্ডল অঙ্কন করা সাধন, এগুলো এখনো পর্যন্ত প্র্যাকটিসে আছে, মানে তিব্বত ইত্যাদিতে, এবং আমাদের উত্তর ভারতের দিকেও কিছু কিছু আছে। বঙ্গদেশেও খুব অল্প ব্যক্তি হলেও চর্চা করেন এরকম ব্যক্তি আছে। যদিও এগুলো যারা চর্চা করেন তারা তো ওপেনলি বলবেন না, কিন্তু থিওরিটিক্যাল চর্চা, পড়াশোনা চর্চা নিয়ে অনেকেই আছেন। তো ওটাই হলো বজ্রযান। এবার ফার্দার যদি তুমি ভালোভাবে পড়তে চাও, তাহলে মণিকুন্তলা হালদারের বই দেখতে পাও। আর কিছু প্রশ্ন আছে কারো? স্যার, আমার একটা প্রশ্ন আছে। অভিষেক, বলো। বলছি, মানে বুদ্ধিস্ট ফিলোসফি কি জন্মান্তরে বিশ্বাস করে? হ্যাঁ, অবশ্যই। এবং বুদ্ধের একটি কথাই আছে যে একং ধম্মং অতীতস্য মুষাবাদিস্য জন্তুন বিতীর্ণ পরলোকস্য নত্তি পাপং অকার্য। বলছে মানে মিথ্যা ভাষী
এবং যারা অনাচার করছে, মানে সীমা লঙ্ঘন করছে ইত্যাদি, এরকম ব্যক্তিদের, এবং যারা বিতীর্ণ পরলোকস, মানে যারা পরলোকে বিশ্বাসী নয়, তার নথি পাপং অকার্যম, তার অকার্য কোনো পাপ নেই, সে সব করতে পারে। পরলোকে বিশ্বাস না করলে জাতক কিভাবে হচ্ছে? বুদ্ধ স্বয়ংই তো মানে আগে জন্মগ্রহণ করেছেন, সাধনা করেছেন, গিয়ে পারফেকশন অর্জন করেছেন। কিন্তু বৌদ্ধ ধর্মের যে জন্মান্তর, সেটা সনাতন ধর্ম বা জৈন ধর্মের জন্মান্তরের থেকে আলাদা। না, আমি সেটা এটাই বলতে আত্মার যাচ্ছিলাম, মানে অস্তিত্ব স্বীকার করা কনসেপ্টটা তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম, আত্মার অস্তিত্ব যদি না থাকে তাহলে মানে ওই সেম এইখানে সোল যে ট্রান্সফার হয় সেটা তো কোনো প্রুফ নেই। এইখানে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এই যে অন্তরাভাবের কথাটি আসলো, মানে পূর্বজন্ম এবং পরের জন্মের মাঝে তো কিছু আছে। মানে তোমরা বলছো এইটা আছে, আর ওই ধরো বলা হলো যে কেউ মানে কি বলবো, যে গ্র্যাজুয়েটে একজন আছে আর একজন MA তে আছে, মানে এর পরিচয় হচ্ছে BA, ব্যাচেলর অফ আর্টস, আর এ হচ্ছে MA, মাস্টার অফ আর্টস। এইবারে তাহলে যে BA থেকে যে MA হলো, এইটা থেকেই তো এইটা হচ্ছে। তা তুমি বলছো এইটা আলাদা এইটা আলাদা, দুটো এক নয়, যেটা ওই যে প্রদীপ জ্বালার উপমায় বলা হলো, যে আলয় বিজ্ঞান হিসেবে বলা হচ্ছে এইটা আলাদা এইটা আলাদা, তাহলে এটা থেকে এটা হচ্ছে কি করে? তো তুমি মাঝে তো একটা কিছু কন্টিনিউটি রাখতে হবে, যে মানে মাঝে কন্টিনিউটি মানে একটা থিওরি রাখতে হবে, যে এইটা আমি যদি আমার নামটাই বলি যে শম্ভু প্রসাদ, শম্ভু প্রসাদ বলে একজন কনস্ট্যান্ট আছে, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই নামের একজন ব্যক্তি আছে। তার একটা স্টেজ হচ্ছে BA, তার পরবর্তী স্টেজ হচ্ছে MA, তার আগের স্টেজ হচ্ছে তোমার যে HS পাস, এরকম পরপর স্টেজ হচ্ছে। তো কোর তো একটা কি স্বীকার করতে হবে, মানে যেটা মধ্যম অবস্থা হিসেবে, সেইটা বৌদ্ধরা স্বীকার করে না। যদি ওই যোগাচার বা কোনো একটা দর্শন মতে না, পরবর্তী যেটা সম্ভবত সৌতান্ত্রিক দর্শন, তারা স্বীকার করে কিছুটা অন্তরাভাব বলে। তো এইখানে বৌদ্ধ ধর্মের যে মত, যেটা এটা অনাত্মবাদ বলা হয়, মানে যারা এই যে কোর একখানা জিনিস আছে এটাকে অস্বীকার করে, এটা নেই, এইটা নিয়ে একদম খুব সুন্দর আলোচনা আছে, এবং দুটো উদাহরণ দিয়ে এক্সপ্লেন করা আছে মিলিন্দ প্রশ্নে। এই ঘটনাটা আমি আগে কিছুটা বলছি, 5 মিনিটের মতো একটু সময় লাগবে, একটু বলে নিই। সেটা হচ্ছে ওই মিলিন্দ প্রশ্ন শুরু হচ্ছে, মানে ওই নাগসেন এবং মিলিন্দের মধ্যে তর্ক। তো প্রথম দেখা হয়েছে তখন মিলিন্দ জিজ্ঞাসা করছেন, খুব সুন্দর মানে আলোচনা, মানে তর্ক শাস্ত্র কিরকম ছিল। এখন তো আমরা টিভিতে ওই মানে গালাগালি মারপিট ওগুলোই দেখি রাজনৈতিক নেতা ফেতাদের, তো তর্কের কত সুন্দরভাবে হতে পারে তার একটা নমুনা। তো নাগসেনকে মিলিন্দ প্রশ্নের যে আচ্ছা এই যে নাগসেন বলে, যে নাগসেন কে, তখন নাগসেন এটা কায়দা করে বলা, কারণ নাগসেন বা বৌদ্ধরা তো এই শম্ভু প্রসাদে বিশ্বাসী নয়, যে এইটা কেউ নেই, পারমার্থিক দৃষ্টিতে আসলে কোনো ব্যক্তি বলে কিছু হয় না। তো উনি তখন উত্তর দিচ্ছেন যে যে আমার যে পিতামাতা নাম দিয়েছেন নাগসেন, আমার যারা সব্রহ্মচারী, মানে আমার যারা একই সঙ্গে ধর্মাচরণ করছেন, মানে কি বলবো, যে ব্রহ্মচর্য বা মানে সংঘের মেট, সঙ্গমেট বলা যেতে পারে, ক্লাসমেটের মতো, তারা আমাকে নাগসেন বলে, নাগসেন বলে পারমার্থিকভাবে কেউ নেই। এবার তখন এ বলছেন যে মিলিন্দ বলছেন যে আচ্ছা নাগসেন বলে না কেউ নেই, তাহলে কেউ যদি আপনাকে সে হত্যা করে তাহলে তার কোনো পাপ হবে না? এটা তো একদম মানে কোর্টের যেভাবে বিচার হয়, যে এই বলে তো কিছুই নেই, মানে অমুক যে স্ক্যাম করেছে ওর কোম্পানি নামেই তো কিছু, তাহলে তার সে বেকসুর খালাস হয়ে গেল। আবার আপনাকে যদি কেউ দান করে তারও কোনো পুণ্য নেই, কারণ নাগসেন বলে তো কেউ নেই। এবার নাগসেন উত্তর দিচ্ছেন খুব সুন্দর, বলছেন যে আচ্ছা আপনি তো রাজপুত্র, শিশুকাল থেকে অনেক সুখে মানুষ হয়েছেন, এই যে দুপুরবেলা আপনি দেখা করতে এসেছেন, এত গরমে নদী তীর দিয়ে হেঁটে এসেছেন, আপনার নিশ্চয়ই পায়ে মানে গরমে পায়ে খুব ব্যথা পেয়েছেন। মিলিন্দ বলছেন না, আমি রথে করে এসেছি। এবার নাগসেন ঘুরিয়ে জিজ্ঞেস করছেন রথটা কি? এই যে আসনটা রথ,
নাকি চাকাটা রথ, নাকি দুই চাকার মাঝে যে অক্ষ থাকে অ্যাক্সেল যেটা সেইটা রথ, নাকি ছত্রটা রথ, নাকি ঘোড়াগুলো রথ, না ঘোড়াগুলোকে যোত্র বলা হয় যেটা ঘোড়াগুলো জোরে যেটা দিয়ে সেটা রথ, নাকি চাবুকটা রথ, না কোনটা রথ? এবার উনি বলছেন যে না এইটা কোনোটাই রথ নয়, কিন্তু ইন্ডিভিজুয়াল পার্টসকে তো কোনোদিন আমরা রথ বলতে পারি না। আচ্ছা তাহলে এগুলোকে এর সমষ্টিটাকে কি রথ বলা যায়? না সেটাকেও বলা যায় না। ধরো প্রত্যেকটা পার্টস খুলে রেখে আমি ঢের করে জমা করে রেখে দিলাম, এটা কি রথ বলা যাবে? এটা রথের পার্টস বলা যাবে, এটাকে রথ হবে না। তো যতক্ষণ সেটাকে জোড়া হচ্ছে, সঠিকভাবে সুসংবদ্ধ করছে, তখন তাকে আমরা রথ বলতে পারি। এবং এই যে সঠিকভাবে জোড়া হচ্ছে সেটা যে কোনো সময় খুলে যেতে পারে, এবং সেটা একটা রথের আয়ু কত হবে? 20 বছর 30 বছর। এখনকার দিনে গাড়ি তো মনে হয় 15-16 বছর মনে হয় চলে, তারপর পুরোনো হয়ে যায়, যদি আমার খুব একটা ধারণা নেই। কিন্তু গাড়িও বেশি বেশি দিন চলে না। একটা বাড়িও 15-20 বছরের মধ্যে তার একদম রিনোভেশন করার সময় চলে আসে। তো ওই সাপেক্ষে তখন বলছেন যে তার রথ হলো অনিত্য বিষয়, পারমার্থিকভাবে চিরস্থায়ীভাবে রথ বলে কিছু নেই। যখন সব কিছু জোড়া রইল তখন ওটা রথ হয়। তো তখন বলছে সিমিলারলি এই যে নাগসেন বলছেন এই যে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান যে পঞ্চস্কন্ধ, মানে আমার যে ফিজিক্যাল বডি, আমার যে ফিলিংস, আমার যে মানে দর্শন শ্রবণ ইত্যাদি যেগুলো আছে, মানে আমার যে ইন্দ্রিয়ের ক্রিয়া যেগুলো আছে সেন্সেশন, সেগুলো আমার যে বিভিন্ন কনসেপশন আছে মানে যেগুলো সংস্কার, এবং আমার যে কনসাসনেস আছে বিজ্ঞান, এইগুলো ইন্ডিভিজুয়ালি এগুলোকে আত্মা বলা যায় না। শরীরটা আত্মা নয়, অনুভূতিগুলো আত্মা নয় এইরকম। আবার এগুলো সমষ্টিকেও আত্মা বলা যায় না। যখন এগুলো ঠিকঠাকভাবে ফাংশনিংটা যখন ঠিকঠাক আছে তখন একটা আমরা এটাকে একটা জীব বলে বলছি। কিন্তু এই আমি মরে যাব মানে মৃত্যুর পরে, নাগসেন এই ভাষায় বলেননি, মানে আমি এক্সপ্লেনের জন্য বলছি, মৃত্যুর পরে তো এগুলো ভিন্ন ভিন্ন হয়ে যায়, মানে থট প্রসেসগুলো থাকবে না, চেতনা থাকবে না, অনুভূতি থাকবে না, শুধু মানে জড় শরীরটা পড়ে থাকবে এবং সেটাও একটা 15-20 দিনের মধ্যে বিনষ্ট হয়ে যাবে। তাহলে নাগসেন বলে কেউ নেই পারমার্থিকভাবে। কিন্তু যতক্ষণ আমরা দেখি একসাথে ফিটিংটা ঠিকঠাক আছে তখন সেটা নাগসেন বলা যায়। এবং আরও দুটি উপমা এখানে দেয়া হয়েছে এই সাপেক্ষে, যে একটা তো ওই প্রদীপের উপমা, একটা প্রদীপ থেকে 7টা প্রদীপ জ্বালালে প্রত্যেকটা আলাদাও হবে না, আবার একও বলা যায় না, যে প্রত্যেকটার আগুন একও নয়, কিন্তু একটা থেকেই আর একটা ডিরাইভ হচ্ছে। এটাকে ওই আলয় বিজ্ঞান বলা হয়, সিরিয়াল। এবং আরেকটি উপমা দেওয়া হয় অলাত চক্র বলে, মানে অনেক সময় ওই ভেলকিবাজি বা এরকম খেলা হয় না, মানে আগুন টাগুন নিয়ে, ধরো এই একটা এরম লাঠি দুদিকে আগুন জ্বলছে, বা একটা ধরো চাকা চক্র মতন আছে, এইখানে এই আগুন জ্বলছে। এইটাকে ঘোড়ায়, তো ওই যে ভেলকিবাজি জাতীয় অনেক যে খেলা হয়, ঘোরালে আমাদের কি দৃশ্যমান হয়, যে এইটা ইন্ডিভিজুয়াল আগুন বলে মনে হয়, নাকি এটাকে মনে হয় যে একটা পুরো চক্রের মতন ঘুরছে? তো ওই উপমা দেওয়া হয় আগুনের চক্র। হ্যাঁ, ওটা অলাথ চক্র বলা হয়। অলাথ মানে সম্ভবত আগুনের শিখা। এরকম হয়, আমিও দেখেছি বলে মনে করছে না, তো যাই হোক টিভিতেও দেখে থাকা হয়। সিমিলার, মানে ইনস্ট্যান্ট একটার পর একটা কনসাসলি চিত্ত উৎপন্ন হচ্ছে, এই আমি এই একটা ভাবছি, ওই একটা ভাবছি, ওই একটা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, কিন্তু এই সিরিয়ালি এমনভাবে আছে সেটা থেকে প্রতীত হচ্ছে যে একটা স্বতন্ত্র সত্তা আছে। আর একটা আমের উপমা দেওয়া হয়, এইটা তোমাদের অনাত্মবাদ নোটটাতেও মনে হয় আছে, অনিত্য দুঃখ অনাত্ম ত্রিলক্ষণের নোটে দেখবে, ওইটাই অনাত্মবাদ। তো একটা আম গাছের বীজ থেকে, আম গাছ থেকে আম হলো, তার বীজ হলো, তা থেকে আবার একটা আম গাছ হলো, তা থেকে আবার আম গাছ হলো, মানে এই যে আম্র বৃক্ষ এবং বীজ, তার যে সিরিয়াল, এটাকে দুটোকে ঠিক আলাদাও বলা যায় না, আবার একও বলা যায় না। কিন্তু হ্যাঁ আলাদা, আমরা ধরো বললাম একটা আমার বাড়িতে একটা আম গাছ আছে, সেখান থেকে একটা আম হলো, সেটা থেকে আমি আমের বীজটা তোমায় দিলাম, তুমি তোমার বাড়িতে একটা আম গাছ বসালে, তাহলে দুটো তো আলাদা সত্তা, দুটো পৃথক। সিমিলারলি এটাই বলছে যে পৃথক দুটো চিত্ত, পৃথক দুটো জন্ম, কিন্তু আবার এই আম গাছটা থেকেই তো ওই আম গাছটা তৈরি হয়েছে, তাহলে এখানে একটা কন্টিনিউটিও আছে, আবার দুটো আলাদাও বটে। তা এক বা আলাদা দুটোই বলা যায় না, এইটা মোটামুটি থিওরি। আচ্ছা আর কিছু আছে, অনেকক্ষণ হলো, এবার ক্লাস শেষ করতে হবে। আচ্ছা পড়াশোনার বিষয়ে কোনো না থাকলে আমি তাহলে ক্লাস অফ করছি। আচ্ছা একটা কথা বলছি এই যে রাত
পেপার গুলো পিডিএফ করে কি আমাদের দেওয়া যাবে? এটা কি তুমি লেখনি? আমি বললাম যে লিখতে। হ্যাঁ লিখেছি কিন্তু দিলে আর একটু ভালো হয়। এটা সেভ করে দিলেই হলো। ঠিক আছে, সেভ করে নয় আচ্ছা, পিডিএফটা আচ্ছা। পাঠিয়ে দেবো। ঠিক আছে তাহলে। ঠিক আছে।